আমাদের বাংলা ভাষায় আমরা দুটো শব্দের সঙ্গে খুব পরিচিত, সেটি হচ্ছে উভয় সংকট। এই উভয় সংকট এই শব্দ দুটোকে বোঝাতে বাংলা ভাষায় বেশ কিছু উপমা রয়েছে, বাগধারা, প্রবাদ, প্রবচনের সঙ্গে আমরা পরিচিত, যেমন শাঁখের করাত, জলে কুমির, ডাঙায় বাঘ, এরকম অনেক উপমা রয়েছে এবং আমরা এই উপমাগুলো দিয়ে বুঝতে পারি যে উভয় সংকট বিষয়টিকে কেমনভাবে চিত্রিত করা যায়। এবং কোভিড-19 যে পরিস্থিতি আমরা এখন আসলে পার করছি আমাদের দেশে, তাতে বলতেই হচ্ছে যে আমাদের সামনে আসলে ঠিক উভয় সংকট তো বটেই, চারিদিকেই সংকট। আমরা আজকে বিষয় রেখেছি শাঁখের করাত, আমাদের ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, এটি নিউজের রোজ রাতে নিয়মিত অনুষ্ঠান। আমরা গত কয়েকদিনের মতো আজকেও কোভিড-19 পরিস্থিতি নিয়ে আলাপ করতে এলাম। আমাদের সঙ্গে বেশ কয়েকজন অতিথি আছেন। আলোচনার শুরুতেই তাদের সঙ্গে একটু আলাপ করে নেব। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সচিব এনআই খান, রয়েছেন TVN24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ, রয়েছেন ঢাকার স্কয়ার হাসপাতালের এনআইআইসিউ প্রধান অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ এবং রয়েছেন আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন। চারজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা সাংবাদিক নাজমুল আশরাফ, আপনাকে দিয়ে আজকে একটু আলোচনা শুরু করতে চাই। খুবই সংক্ষেপে যদি আসলে আপনি আলোচনার একটা ভূমিকা আমাদেরকে টেনে দেন। আমরা আসলে ঠিক এমন একটা মুহূর্তেই আলোচনাটা শুরু করতে যাচ্ছি যখন আমরা জানি যে আর একদিন পরেই যে কঠোর বিধিনিষেধের কথা আসলে আমরা শুনে আসছি এবং কিছু কিছু আমরা দেখলাম সেটি আসলে শিথিল হতে যাচ্ছে। বেশ কিছু শর্ত সাপেক্ষে আবারও গণপরিবহন চলতে শুরু করবে, শুরু হবে ব্যবসা বাণিজ্য, অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রম যথারীতি সেই শর্ত সাপেক্ষে। আবার একই সঙ্গে আমরা গণটিকা কার্যক্রমও দেখলাম গত কয়েকদিনে, এ নিয়েও নানা রকম কথাবার্তা। আমরা সরকারের যে উদ্যোগ, চিন্তার কথা আসলে প্রতিফলিত হচ্ছে বলে বুঝতে পারছি, কিন্তু বাস্তবে আমরা অনেক রকম দুর্ভোগের কথাও শুনছি। আবার এই শিথিল হয়ে যাওয়া লকডাউন বা বিধিনিষেধ, এই শিথিল হওয়া নিয়েও আমরা এক ধরনের অনেক রকম সংশয়, দ্বিধা এবং বিভিন্ন দায়িত্বশীল মন্ত্রণালয় বিভাগের মধ্যেও এক ধরনের জানা বোঝার একটা পার্থক্য দেখতে পাচ্ছি। এক একজন এক এক কথা বলছেন, কার কি এখতিয়ার, কার কি দায়িত্ব, এ নিয়েও এক ধরনের সমন্বয়হীনতা রয়েছে বলে আমাদের সামনে কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে। তো এরকম পরিস্থিতিতে আমরা আসলে যখন শিথিল করছি তখন আমরা দেখছি যে কোভিড পরিস্থিতির যে দৃশ্যমান অনেক উন্নতি হয়েছে গত কয়েক সপ্তাহের এই বিধিনিষেধ কড়াকড়ির কারণে, তেমনটি নয়। আমরা দেখছি যে সংক্রমণের হারও যথারীতি ঊর্ধ্বমুখী, মৃত্যুর মিছিলও কিন্তু আসলে কমছে না। এরকম একটি পরিস্থিতিতে আমাদের জীবন বনাম জীবিকার যে উভয় সংকট, সেই সংকটটিকে মোকাবেলা করতে হচ্ছে, যেটি আসলে অনেক বেশি সুচিন্তিত সিদ্ধান্ত, পরিকল্পনা এবং বাস্তবায়নের দাবি রাখে। আপনি কিভাবে পুরো বিষয়টিকে বিশ্লেষণ করতে চাইবেন? আপনি ভূমিকাতে যা বলেছিলেন তাতে অনেক কথাই এসে গেছে। জি। আর গত ১.৫ বছর ধরে আমরা যে কথাগুলো বলছি, অনেকগুলো কথাই আসলে পুনরাবৃত্তি করতে হয়, যেহেতু সেই কথাগুলো এখনো প্রাসঙ্গিক। যে জায়গাটা এসে আপনি থামলেন, যে আমরা আগে পরে, ঈদের আগে পরে ২-৪ সপ্তাহ, সাথে আবার ৫ দিন যোগ হয়েছে। অনেকটা লম্বা সময় ধরে আমরা কিন্তু লকডাউনে আছি এবং এর আগের যেসব লকডাউন বা বিধিনিষেধ যে নামেই বলি না কেন, তখনকার চেয়ে এবারের ঈদের আগের ২ সপ্তাহ, ঈদের পরের ২ সপ্তাহ যোগ ৫ দিন অনেক বেশি কঠিন, কঠোর ছিল আগের তুলনায়। তার মধ্যে অনেক ব্যত্যয় আছে ইত্যাদি। কিন্তু আমরা যে এই যে ২-৪ সপ্তাহ যোগ ৫ দিন আমরা লকডাউন বা সবকিছু আমরা বন্ধ রেখে কাটালাম, গোটা দেশ, গোটা জাতি, এবং তাতে করে তো আমাদের এই ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য সব দিক থেকে আমাদের ক্ষতি হবেই। জীবন যেহেতু সবচেয়ে বড়, সে কারণে সে ক্ষতিগুলো আমাদের মেনে নিতে হবে। কিন্তু এই সময়টাতে আমরা যে লকডাউন পালন করলাম ৪ সপ্তাহ ৫ দিন, তার ফলাফল কি? আমরা তো এখনো করোনা সংক্রমণকে ঠেকাতে পারছি না, স্থিতিশীল করতে পারছি না, নিম্নমুখী করতে পারছি না। আপনি এই পুরো সময়টা জুড়ে যদি দেখেন, আমাদের মৃত্যুর হার, সংক্রমণের হার কিন্তু কমছে না। একদিন ২-৪-৫ জন কমলে আরেকদিন বেড়ে যায়। এবং যদি গড় করেন, তাতেও কিন্তু এই সময়টাতে, আমি ১ মাসেরও বেশি সময়ের কথা বলছি, এই সময়টাতে কিন্তু আপনার ২০০ থেকে ২৫০ এর মধ্যে ওঠানামা করেছে। কখনো কখনো ২৫০ও ছাড়িয়ে গেছে, কয়েকদিন আগে ২৬৪ পর্যন্ত হয়েছে। তাহলে মৃত্যু আর সংক্রমণ যেহেতু কোনোটাই কমছে না, তাহলে আমি স্বাভাবিক পথে যাব কোন যুক্তিতে? আমাদের সাথে দুজন চিকিৎসক আছেন, তারা নিশ্চয়ই আরো ভালো বলবেন। আমরা গত ১.৫ বছরে সাধারণ মানুষও কিন্তু কম বেশি এগুলো জেনে শুনে বুঝে এবং চিকিৎসক বিশেষজ্ঞদের কাছ থেকে শুনে আমরাও এখন জানি যে কি করিলে কি করিতে হইবে। সেই জায়গায় আমরা ১০ তারিখের পরে যে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক করতে যাচ্ছি, যখন আমরা অস্বাভাবিক করার ঘোষণা দেই তখনও অনেক কিছু অস্বাভাবিক থাকে না, স্বাভাবিক হওয়ার চেষ্টা চলে, অনেক রকমের ব্যত্যয় হয়, অমান্য করা হয়। কিন্তু
সংক্রমণের যে অবস্থা এবং মৃত্যুর যে অবস্থা বা কোভিড মহামারীর যে বাস্তবতা, তাতে করে আমি কোন যুক্তিতে ধাপে ধাপে হোক, সীমিত পরিসরে হোক, আমি স্বাভাবিক অবস্থায় যাচ্ছি। আর আমরা যখন কোনো কিছু সরকারি ভাবে বলে দেওয়া হয় এটুকু করা যাবে, আমরা তার চেয়ে অনেক বেশি করে ফেলি, আমরা মানে জনগণ। সেই জি জায়গায় যখন আপনি দোকান পাট, আপনার যানবাহন, অফিস আদালত অনেক কিছু বলছেন, যতই আপনি সীমিত এবং সংকুচিত বা শর্ত সাপেক্ষ করেন না কেন, সেটার নিয়ন্ত্রণ আমরা রাখতে পারবো না, সরকার রাখতে পারবে না, সেটি আরো বেশি ছড়িয়ে যাবে। তাহলে আমাদের করোনা পরিস্থিতির কি আরো অবনতি হবে না? নিশ্চয়ই চিকিৎসকরা সেগুলো বলবেন। তবে এটা ঠিক, আমরা কি তাহলে মাসের পর মাস, বছর পর বছর শুধু ঘরে বন্দী হয়ে থাকবো? আমাদের জীবন জীবিকা, পেশা, চলাফেরা যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য, সবকিছুই তো আমাদের হুমকির মুখে। আবার দেশটাকে, সমাজটাকে, রাষ্ট্রটাকেও সচল রাখতে হবে, সেটাও সরকারের দায়িত্ব। কিন্তু কোন পরিস্থিতিতে আমরা কতটুকু করব, এই সমালোচনা 1.5 বছর ধরে চলে আসছে, হয়তো আরো থাকবে। আমি শেষ করছি এই কথা বলে, 10 তারিখের পরে যেই অবস্থা হতে যাবে বলে আমরা ধারণা করছি সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে, লকডাউন তুলে ফেললে পরে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ না থাকার ফলে পরিস্থিতি হয়তো আরো ভয়াবহ হবে। করোনা পরিস্থিতির কথা বলছি। সেই জি ক্ষেত্রে অন্যান্য দেশের অনেক উদাহরণ আমরা অনেক সময় বলে থাকি। আমি এক বাক্যে শেষ করতে চাই, আমরা যদি ধাপে ধাপে করি এবং সেটা অগ্রাধিকার ভিত্তিতে, তাহলে হয়তো নিয়ন্ত্রণ রাখা অনেকটাই সম্ভব হবে। জি, ধাপে ধাপে বলতে আপনি আসলে যে বিষয়টি বোঝালেন সেটা নিয়ে আমরা আলোচনায় থাকবো। আমরা একটু অধ্যাপক ডক্টর আফতাব ইউসুফ রাজ, আপনার কাছে আসলে যেতে চাই। আলোচনাটাই আসলে আমাদের যদিও একটা ভূমিকা আমরা করে নিলাম, আমাদের সঙ্গে নাজমুল্লাহ সাহেব তিনিও কিছুটা বললেন। আমরা আসলে ঠিক যে মুহূর্তে আছি, গত 1.5 বছরের মতো যে সময় আমরা আসলে কোভিড-19-এর পরিস্থিতি পার করলাম, তাতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর একটি যে চাপ, সেই চাপের সর্বোচ্চ চূড়োয় যে আমরা আছি এতে কোনো সন্দেহ নেই। এবং আমরা প্রায় কয়েক সপ্তাহের লকডাউনের পরও আমরা দেখলাম সেই চাপের এতটুকু শিথিল হয়নি, যদিও বিধিনিষেধ শিথিল হতে যাচ্ছে পরশুদিন থেকে। তো এরকম পরিস্থিতিতে আমাদের এই করোনা সংক্রমণ, মৃত্যুর ঝুঁকি, এই যে সার্বিক যে গ্রাফটা বা পরিস্থিতি বা চাপ স্বাস্থ্য ব্যবস্থার উপর যাই বলি না কেন, এটিকে আসলে সামনের কয়েক সপ্তাহে আপনি আসলে কোথায় দেখতে পান? ধন্যবাদ আপনার ভূমিকার জন্য। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে লকডাউন কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন না। এটা একটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন আমাদের দেশে যে করোনা পরিস্থিতি এবং গত 7 দিনের যে আমরা যদি গ্রাফটা দেখি, পার্সেন্টেজ মানে রোগ নির্ণয়ের যে পার্সেন্টেজ, সেটা কিন্তু 30% থেকে কমে এখন 26% আসছে। আমি বলছি না যে এটা অনেক কমে গিয়েছে, কিন্তু একটা স্থিতি অবস্থায় আমি মনে করি আসছে। এবং আমরা কিন্তু মৃত্যু হার নিয়ে অনেক কনসার্ন থাকারই কথা। একটা মৃত্যু কাম্য না, কিন্তু যে কোনো প্যান্ডেমিকে কিন্তু পৃথিবী যদি আমরা ডাটা নেই, সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা একটা দেশের সাফল্যটা আমরা কিভাবে বিবেচনা করব, একটা প্যান্ডেমিকে আমরা কতটা সফলভাবে মোকাবেলা করতে পারবো, কিছুটা প্যারামিটার তো আছে। 2-3টে প্যারামিটার দিয়ে যদি আমরা আলোচনা করি যে আমাদের আক্রান্ত রোগীর সংখ্যা কত গত 1.5 বছরে, আমাদের দেশের মৃত্যু হার কত, আমরা যদি উন্নত বিশ্বের সাথে তুলনা করি, তাদের সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা আছে, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিজ যেগুলো আছে, জার্মানি, ইটালি, ফ্রান্স, তাদের যদি আমরা রোগ নির্ণয় বা রোগের সংখ্যা আমরা দেখি, যদি রোগীর সংখ্যা আমি যদি কমাতে না পারি, তাহলে আমাকে অবশ্যই বলতে হবে যে আমি ওই প্যান্ডেমিকে, এই কোভিড প্যান্ডেমিককে ঠিক মতো মোকাবেলা করতে পারিনি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে 6,50,00,000। ইউকেতে, গ্রেট ব্রিটেনে করোনা রোগী সংক্রান্ত হয়েছে এখন পর্যন্ত প্রায় 1 কোটির কাছাকাছি। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের দেশের জনসংখ্যা অনুপাতে করোনা রোগী কতটা ডিটেক্ট হয়েছে, আমরা কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু অত্যন্ত সফলভাবে এই করোনা রোগীর সংখ্যা কিন্তু নিয়ন্ত্রণে, আমি বলিনি যে আমরা খুব বেশি সফল অর্জন করেছি, কিন্তু যদি আমরা উন্নত বিশ্বের সাথে তুলনা করি বা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে তুলনা করি, আমরা কিন্তু অত্যন্ত সফলভাবে করোনা রোগীর যে সংখ্যাটা, সংক্রমণের যে নাম্বারটা, এটা কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। জি, এবং তবে এর একটা আলোচনা পাশাপাশি কিন্তু আসলে আছে যে অন্যান্য দেশের সঙ্গে যখন আমরা আসলে তুলনামূলক বিচারে যেতে চাই, তখন একটা আলোচনা চলেই আসে যে যথেষ্ট সংখ্যক
পরীক্ষা কি আমাদের দেশে হয়েছে কিনা, বা যাদের সন্দেহ করা হয় যে তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, অনেকে তো আসলে পরীক্ষা করাবেন কিনা এই সন্দেহ থাকেন, অনেকে অনীহাও আসলে দেখা যায়। এই আলোচনাটাও কিন্তু রয়েছে, কেউ কেউ কিন্তু এরকম বলেন। হ্যাঁ, জি জি, আপনি একদম সঠিক কথা বলেছেন। এটা কিন্তু প্রত্যেকটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি একটা কথা মনে করবেন যে যুক্তরাষ্ট্রের মতো, এখানে তো আমাদের শিক্ষিতের হার আমাদের চেয়ে অনেক বেশি। ওখানে কিন্তু ভ্যাকসিন নেওয়ার জন্য জো বাইডেন বারংবার অনুরোধ করছে, তোমরা তাদের জনগণকে তোমরা ভ্যাকসিন দাও, ভ্যাকসিন দাও। জো বাইডেন কিন্তু মোটিভেট করতে পারছে না, এবং শেষ পর্যন্ত সে যারা ভ্যাকসিন দেবে তাদের $1,000 ইনসেন্টিভ ঘোষণা করেছে। কিন্তু আমাদের দেশে দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা আহ্বানে ভ্যাকসিন নিতে আমাদের জনগণের মধ্যে যে পরিমাণ উৎসাহ, উদ্দীপনা, এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড। এবং এটা আমি আজকে আমার ধানমন্ডি থাকি, আমি ধানমন্ডি লেকের পাড়ে একটা কোভিড-19 টিকাদান কেন্দ্রে, এখানে আমি ভোর 5:30টায় জনগণের মধ্যে যে লাইন আমি দেখেছি এবং যে এনথুজিয়াজম, যে উৎসাহ টিকা নেওয়ার ক্ষেত্রে, এখানে কিন্তু কোনো ইনসেন্টিভ না, শুধুমাত্র আমাদের প্রধানমন্ত্রী একটা আহ্বানে সর্বস্তরে, আরবান স্লাম থেকে শুরু করে সর্বস্তরে লোকজন ভ্যাকসিন চলে আসছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, উনি তো আহ্বান করেও ব্যর্থ হয়েছেন, ভ্যাকসিনের জন্য মোটিভেট করতে পারেননি। হবে শেষ পর্যন্ত উনি পানিশমেন্ট ঘোষণা করেছেন, বলেছেন যে কোনো কর্মজীবী মহিলা যদি অফিসে আসে ভ্যাকসিন না দিয়ে, তাকে তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হবে। তো এই দিক জি, দিয়ে কিন্তু এরকম আমাদের অনেক দেশে বিষয় আসলে আমরা আমাদের দেশেও কিছু কিছু হয়তো মানে দেখেছি, বা আমরা দেখেছি যে এরকম নানা রকম প্রণোদনা বা এক ধরনের উৎসাহিত করার জন্য নানা রকম উদ্যোগ। আমরা এই আলোচনায় আবারও আসবো। আমাদের সঙ্গে ডক্টর মুস্তাক হোসেন আছেন, আমরা একটু আপনার কথাটা একটু মন দিয়ে শুনতে চাই। একটু অনেকগুলো বিষয় আমাদের সামনে, যে বিষয়গুলো আসলে আমরা অন্য আলোচকদের কাছে যে বিষয়গুলো নিয়ে যাচ্ছিলাম, যে আমরা একটা উভয় সংকট মানে একটা পরিস্থিতির মধ্যে আমরা আসলে আছি, যে জীবন বনাম জীবিকার যুদ্ধ। এই অনুষ্ঠানে আপনার কাছে ঠিক এই প্রশ্ন নিয়ে অনেকবারই আমরা আসলে এসেছি, কিন্তু প্রতিনিয়ত আমাদের সামনে যে পরিস্থিতিটি আসছে, সেই পরিস্থিতির নানা দিক, নানা ডাইমেনশন, এগুলো তো নানাভাবে পরিবর্তিত হচ্ছে। আর 1.5 বছরের মতো প্রায় আমরা একটা সময় পার করলাম, এক ধরনের অভিজ্ঞতার ভেতর দিয়েও আমরা আসলে গেলাম। তো এই পরিস্থিতিতে আমাদের কাছে কয়েকটা বিষয় আসলে পরিষ্কার, যে আমরা দেখছি যে আমাদের মতো এই জনবহুল একটি দেশে, সেখানে এই বিধিনিষেধের কড়াকড়ি কতখানি কার্যকরভাবে পালন করা সম্ভব, বাস্তবায়ন করা সম্ভব, সেটি একটি বড় প্রশ্ন আমাদের সামনে। আর মাস্ক পড়তে মানুষকে বাধ্য করা, উৎসাহিত করার জন্য যে প্রক্রিয়াটি গণমাধ্যম, সরকার, বিভিন্ন উৎস থেকে যেভাবে প্রতিনিয়ত বলা হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে, এবং আমরা দেখছি যে মাস্ক না পরলে শাস্তির বিধানও রয়েছে, এটি কার্যকর করার জন্য অনেক রকম উদ্যোগ আমরা দেখছি। তারপরও মানুষের মধ্যে যে উদাসীনতা, এটি আসলে ধূমপানে এক ধরনের বিষপান, এই তথ্য জানার পরও যেরকম অনেকে ধূমপান করেন, মাস্ক না পরলে ঝুঁকি বাড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার, এটি জেনেও অনেকে মাস্ক পরতে উদাসীন থাকেন। ব্যাপারটি কি এরকম কিনা? তো এরকম পরিস্থিতিতে আমাদের এই জনবহুল দেশে তাহলে আমাদের সামনে আসলে সমাধানটি কি? আমরা কোন পথে হাঁটলে আমাদের এই জনজীবনকে আমরা কিছুটা নিরাপদ এবং সুরক্ষিত রাখতে পারবো, সেই প্রশ্নটিও আসলে একটু বোধহয় আলোচনা করার সময় এসে গেছে। আপনি কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। পাশাপাশি আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আসলে আমরা একটা উভয় সংকটে পড়েছি বা শাকের করা। আমাদের সংক্রমণ পরিস্থিতি এবং মৃত্যুর পরিস্থিতি বাংলাদেশে এই যাবৎ সর্বোচ্চ। এখন আমরা বিপদ সীমার অনেক উপরে আছি। যেন আমরা আরো বিপদে না পড়ি সেই দিকে আমাদের যাওয়া উচিত। আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত অনেকের তুলনায় একটু ভালো, আর অনেকের তুলনায় অনেক খারাপ। সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমরা না যেতে হয়, সেজন্য কিন্তু আমাদের সকল উদ্বেগ এবং চেষ্টা। আপনি জনবহুল কথা বলেছেন, জনবহুলটা কিন্তু 1 নম্বর সমস্যা না। তাহলে সিঙ্গাপুর, হংকং এ স্বাস্থ্যবিধি করাই যেত না। জাপানে, টোকিও শহরে কোনো স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হতো না, বা লন্ডন শহরে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হতো না। আর জনবহুলতা চাইতে আমি যেটা প্রথম মনে করবো, আমাদের একটা সীমাবদ্ধতা আছে বাংলাদেশের। আমাদের রাষ্ট্র কাঠামো, আমাদের সমাজ অর্থনীতি, আমরা পরিপূর্ণভাবে জনকল্যাণ ধর্মী রাষ্ট্র হতে পারিনি, যে সকল নাগরিকের আমরা এই পরিমাণ মৌলিক অধিকার বা মৌলিক চাহিদা পূরণ করতে পারছি না, যে তাদের ঘরে আমরা 7 দিনের বেশি খাবার রাখতে পারছি না, যারা সবচাইতে নিম্ন আয়ের মানুষ। হ্যাঁ, কেউ বলতে পারেন যে আমাদের দেশে কেউ না খেয়ে মারা যায়নি,
এই লকডাউনের, সেটা হচ্ছে তো তুলনামূলক আলোচনা। আফ্রিকার অনেক দেশে তারা পারছে না, যারা খুবই দরিদ্র, তাদের চেয়ে আমরা অবশ্যই ভালো আছি। কিন্তু আমরা এক নাগারে যদি আমরা 4 সপ্তাহ যদি সবকিছু, যদি এটা আইডিয়াল পদ্ধতি না, আমরা চীনের উহান মডেলে যেটা দেখেছি আমরা, যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাশের দেশ ভুটান কিংবা থাইল্যান্ডে, এইসব দেশে তারা কিন্তু সংক্রমণ একেবারে শূন্য কোটায় যাওয়ার আগ পর্যন্ত তারা সবকিছু বন্ধ রাখতে পারে। কারণ তাদের হচ্ছে যে সমাজ কাঠামো, রাষ্ট্র কাঠামো, অর্থনৈতিক কাঠামো, তারা এটি সামাল দিতে পারে। কিন্তু আমাদের আমাদের সহ অধিকাংশ দেশ সামাল দিতে পারে না, বিশেষ করে যেখানে তীব্র বৈষম্য রয়েছে। আমাদের চেয়ে অর্থনৈতিকভাবে অনেক মাপকাঠিতে জাতীয় আয়ের দিক থেকে পেরু 5 গুণ তাদের ন্যাশনাল জিডিপি, তারপরও তীব্র বৈষম্যের কারণে তারা কিন্তু 3 সপ্তাহের বেশি বন্ধ রাখতে পারেনি। তাদের যে বিধিনিষেধ তারা খুলে দিতে হয়েছে আমাদের মতোই, বাধ্য হয়ে খুলে দেওয়ার পরে সেখানে সংক্রমণ পরিস্থিতি এত বেড়ে গেছে, এখনো পর্যন্ত সেখানে দক্ষিণ আমেরিকার ভিতরে অন্যতম সর্বোচ্চ মৃত্যুর দেশ, তারা বাধ্য হয়েছে। আবার দেখুন, শক্তিশালী দেশ ব্রাজিল, ব্রাজিলের অর্থনীতি অনেক শক্তিশালী, কিন্তু অনেকটা ভারতের মতো অবস্থা। তাদের তীব্র বৈষম্য রয়েছে, তাদেরকেও তারা মানাতে পারছে না। কারণ প্রান্তিক মানুষদের মৌলিক চাহিদা পূরণ করতে না পারলে তারা বেরিয়ে আসবেই। এবং ব্রাজিল এবং ভারত উভয় দেশেই কিন্তু আপনার মৃত্যু এবং সংক্রমণ অন্যতম সর্বোচ্চ পর্যায়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক সম্পদ আছে, সেখানে কিন্তু অনেক বৈষম্য রয়েছে, এবং তাদের সবচেয়ে দুর্বলতা যেটা আমাদের দেশে নেই, সর্বোচ্চ নেতৃত্বের অসঙ্গত আচরণ। যে বিদায়ী যে প্রেসিডেন্ট, যিনি আগের প্রেসিডেন্ট ছিলেন, তিনি একজন বিজ্ঞান বিরোধী এবং জনস্বাস্থ্য বিরোধী আচরণ করেছেন, এবং প্রতি পদে জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে তার বিবাদ হয়েছে। সেটা একটা বড় ফ্যাক্টর ছিল। সেখানে তীব্র অর্থনৈতিক বৈষম্য তো আছেই, এবং সেখানে সমাজ কল্যাণমূলক এটা খুব একটা ভালো না, যেটি তাদের চাইতে অর্থনৈতিকভাবে দুর্বল। এমনকি ব্রিটেনেও যেটা আছে। যাই হোক, সে আমরা আমাদের যে সীমাবদ্ধতা আছে সেটা নিয়ে আমরা চেষ্টা করছি। আমরা জানি যে যারা সিদ্ধান্ত নিচ্ছেন তারা ভালো করেই জানেন সংক্রমণ পরিস্থিতি খুবই খারাপ। প্রতিদিন 250 মানুষ মারা যাচ্ছে। মারা যাওয়াটা সংখ্যার দিক দিয়ে বিচার না করে আমরা সেই মারা যাওয়াটাই হচ্ছে আমাদের সবচাইতে উদ্বেগজনক। যেই মৃত্যুটা আমি জানি না কিভাবে মৃত্যুটা হচ্ছে, আমার কি কোন জিনিসটা করলে মৃত্যুটা আমি অ্যাভয়েড করতে পারবো। যেমন ডেঙ্গুতে কিন্তু আমরা মারা যাচ্ছি, ডেঙ্গুতে মৃত্যুর সম্ভাবনা আশঙ্কা আরো বেশি। কিন্তু আমরা এটুকু জানি যে মশারি যদি ব্যবহার করি, মশার কামড় থেকে যদি বাঁচি, তাহলে হয়তো মৃত্যুটা হবে না। কিন্তু সেখানে ডেঙ্গুটা কিন্তু আরো মারাত্মক। আমি আরেকটা উদাহরণ দিই। মনে করুন ঢাকা শহরে 2 পক্ষ দুষ্কৃতিকারী গোলাগুলি হচ্ছে। যে কোনো মানুষ রাস্তায় বেরোলে চোরাগুপ্তা আক্রমণে দুষ্কৃতিকারীগুলিতে মৃত্যুবরণ করতে পারে। সেই সংখ্যাটা হয়তো দেখা গেল 1 কোটিতে 4-5 জন মারা যেতে পারে। এখন সংখ্যা বিচারে যদি বলেন যে গোলাগুলি হচ্ছে, এটা অনেক আনসার্টেন, মারা তো যাচ্ছে মাত্র 1 কোটি 4-5 জন, 10-12 জন। কাজে তোমরা সবাই রাস্তায় বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই, যে মারা যাবে মারা যাবে। যেহেতু কোন দিক থেকে গুলিটা আসবে, কোন দিক থেকে বোমাটা ফাটবে, এটা বন্ধ করার জন্য সরকার এরকম পরিস্থিতিতে ঢাকা শহরে কারফিউ জারি করবে, যে যতক্ষণ পর্যন্ত দুষ্কৃতিকারীদের বন্দুক এবং বোমাকে নিয়ন্ত্রণ না করা যায়, ততক্ষণ পর্যন্ত জনগণের চলাচল করাটা নিরাপদ নয়। তবে যদি দীর্ঘদিন ধরে এরকম গোলাগুলি চলে, যেমন সিরিয়া, লেবানন, আফগানিস্তান, সেখানে জনজীবন স্বাভাবিক করতে বাধ্য হয় মানুষ। একদিকে মৃত্যুও চলে, আরেকদিকে জনজীবন তার স্বাভাবিক ধর্ম অনুযায়ী চলে। কাজে আমরা সেরকম জায়গায় যেতে চাই না। আমাদের বাংলাদেশের যে সীমাবদ্ধতা আছে সেটা পূরণ করারও জায়গা আছে। আমাদের দেশে সবার জন্য খাবার আছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ, তাহলে কেন খাদ্যের অভাবে একজন প্রান্তিক মানুষ 1 সপ্তাহের বেশি বসে থাকতে পারছে না? তাহলে সামাজিক শক্তি যারা আছে, সমাজের অভ্যন্তরে যারা আছেন, প্রত্যেকটা এলাকা ভিত্তিক যদি যারা সচ্ছল মানুষ, তারা তাদের সাথে এই যারা নিম্ন আয়ের মানুষ, তাদের সেইটা ভাগাভাগি করেন, তাদের সুখ দুঃখ ভাগাভাগি করেন, তাহলে নিশ্চয়ই সরকারের কাঠামো যেহেতু এখনো পর্যাপ্ত নয় সকল নাগরিককে খাদ্য পৌঁছে দেওয়া, অন্য সমাজে পৌঁছে দেওয়া, সেখানে সমাজকে এগিয়ে আসতে হবে। সেই সম্পদ আমাদের আছে, এবং আরো অন্যান্য সহযোগিতা যেটা প্রয়োজন একজন মানুষকে করে থাকার জন্য। যারা পারছে না তাদেরকে চাকরির গ্যারান্টি, চাকরি চলে যাচ্ছে, বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন বা মাইনে অর্ধেক হয়ে যাচ্ছে,
বা বিনা বেতনে চাকরি করছিলেন, জি, আমরা তো তাদেরকে আসলে নিশ্চয়ই বাংলাদেশেই কয়েক দফায় আমরা দেখলাম যে কঠোর বিধিনিষেধ, যেটি সাধারণ মানুষ আসলে এক ধরনের লকডাউন শব্দে পরিচিত করে বা তারা এটাকে অভিহিত করে, যদিও লকডাউন অফিসিয়ালি ঘোষণা হয়নি। তো এই কঠোর বিধিনিষেধের ফলে আমরা গত বছর এক ধরনের ফলাফল দেখলাম, এবছর আমরা আরেক ধরনের ফলাফল দেখলাম। তো সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী ধাপে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য কি পদক্ষেপ হওয়া উচিত, কি পরিকল্পনা নেওয়া উচিত, এই বিষয়টি আপনার কাছে আমরা শুনবো। এরপরে আবারও আপনার কাছে যখন আমরা আসছি, ডক্টর মুস্তাক হোসেন নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গেই আছেন। আমরা একটু সাবেক সচিব এনআই খানের কাছে একটু শুনতে চাই যে আমরা গত প্রায় ১.৫ বছরের মতো সময় ধরে যে অদ্ভুত পরিস্থিতি, নজিরবিহীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেটি আমাদের সবার জন্যই একটি নতুন অভিজ্ঞতা বটে। এটিকে সামাল দেওয়ার জন্য নিত্য নতুন পন্থা বের করা এবং পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা, সেটিতে এক ধরনের অনভিজ্ঞতা অবশ্যই আমাদের সামনে ছিল, যার বিশৃঙ্খলার একটা রূপ হয়তো আমরা দেখতেই পাবো। এবং সারা বিশ্বে আসলে একই পরিস্থিতি, কিন্তু ১.৫ বছরের কিছু অভিজ্ঞতা তো আসলে হয়ে যাওয়া উচিত। আমরা দেখলাম যে এই বিধিনিষেধ কড়াকড়ি নিয়ে আসলে সরকারের বিভিন্ন পক্ষ থেকে আমরা যে বিভিন্ন সময়কার যে ঘোষণা পাচ্ছি, সেখানে এক ধরনের তথ্যগত দূরত্ব রয়ে যাচ্ছে। সিদ্ধান্ত গ্রহণ ঘোষণার ক্ষেত্রে আজকে যেটি ঘোষণা হলো, কালকে আবার সেটি সংশোধনী দিয়ে সেটি বাতিল করা হচ্ছে বা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, এরকম অনেক ঘটনার কথা আমরা আসলে দেখেছি। আবার যখন পরশুদিন থেকে আমরা দেখছি যে বিধিনিষেধ শর্ত সাপেক্ষে তুলে নেওয়া হচ্ছে, তখন আমরা দেখছি যে একটি সিদ্ধান্ত হচ্ছে, সেই সিদ্ধান্তের বিপরীতে আরেকটি বিভাগ বা মন্ত্রণালয় তারা বলছে যে তারা এই বিষয়টি জানে না, তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। এটি আসলে এক ধরনের সমন্বয়ের অভাব বলে আমাদের কাছে সাদা চোখে মনে হয়। এই করোনা ভাইরাস নিয়ে যে পরিস্থিতি আমরা আসলে পার করছি, যেটি আসলে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি বা অগ্রাধিকার দাবি করে, তো এই বিষয়টির মধ্যে কি আসলে এই ধরনের সমন্বয় আর একটু ভালো মতো কি হওয়া উচিত কিনা, যেখানে সাধারণ মানুষের বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ, তাদের ভোগান্তি এড়ানোর বিষয়টি যেখানে জড়িত, আপনার কাছে কি ধরা পড়ে? দেখুন, আপনাদের অনুষ্ঠানের যে নাম লকডাউন আসলে শাখের করার, যদি লকডাউন কন্টিনিউয়াস করা হয়, রাখা হয়, তবে অভিজ্ঞতা থেকে বলতে পারি রাস্তায় ছিনতাই হবে এবং এক পর্যায়ে খাদ্য এবং অন্যান্য বিষয়ের সংকট দেখা দেবে। আবার যদি লকডাউন উঠিয়ে নিই এই পর্যায়ে, তাহলে এই যে উঠানো হয়েছে কিছুটা হলেও বাড়বে, যতক্ষণ না টিকার ব্যবস্থা করা হয় সবার জন্য। তবে অনেক দেশেও দেখছি টিকা দেওয়ার পরেও তারপরেও কিছু কিছু ক্ষেত্রে সংক্রমণ আছে। একটা মানুষের জীবনও গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দেশে এখনো সেই হিসাবে অনেক দেশের তুলনায় মৃত্যু হার কম, অথচ আমাদের দেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ। আগের চেয়ে ডাক্তারদের যে অসমন্বয় ছিল প্রথম দিকে নতুন একটা বিষয়ে আমরা লক্ষ্য করেছি, এখন ডাক্তাররা অনেক বেশি আত্মপ্রত্যয়ী, তারা আসছেন হাসপাতালে, দেখছেন। আমার মনে হয় যে আগের চেয়ে অনেক সংকট কেটেছে। আমরা কয়েকটা ক্ষেত্রে লক্ষ্য করেছি পলিসি মেকাররা বিভিন্ন রকম কথা বলেছেন। আমার বিশ্বাস তারা যদি আইটি ব্যবহার করতেন, সমন্বয় করে নিতেন, একটা হয়তো সমস্যা হয়েছে যে যোগাযোগ হচ্ছে না, টেলিফোন আছে, এটা ম্যানেজমেন্ট ইস্যু, তাহলে এই সমস্যা হয়তো বা হতো না। কিন্তু আমি বলবো যে ওভারঅল যে পথে আছে এটা ঠিকই আছে। এখন যেমন লকডাউন উঠাতে যাচ্ছে, কিছুদিন পরে দেখে এটা বাড়বেই, কোনো সন্দেহ নেই, আবার হয়তো লকডাউন দিতে হবে, কিন্তু কন্টিনিউয়াস দিলে ডিজাস্টারাস ইফেক্ট হবে। ইতিমধ্যেই আমার মনে হয় যে আমাদের জিডিপিতে নেগেটিভ ইফেক্ট দেখা যাচ্ছে। আপনারা বাড়ি ভাড়া যদি দেখেন 1,70,000 নেমেছে। আপনারা যদি অন্যান্য জিনিস দেখেন সেখানে অসুবিধা হচ্ছে, পার্টিকুলারলি যারা গরিব নিম্নায়ের মানুষ তাদের অসুবিধা হচ্ছে। যাদের গাড়ি আছে তারা চলাফেরা করতে পারছে, যাদের গাড়ি নেই এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে পারছে না, বা আসলে এক্সপেন্সিভ। তো এই পারমিশন নিয়ে বা যে কোনো ভাবে হোক কিছু লোক তো চলাচল করে, আমরা দেখছি এটা চলে। তো এইটা তারা বেশি হার্ট হয়। আবার আমরা অনেক সময় বুঝতে চাই না যারা রিক্সা চালায়। আমি বলবো যে আপনারা একবার মুখে মাস্ক দিয়ে রিক্সা চালিয়ে দেখুন তো কেমন লাগে, এবং তাদের মাস্ক কিন্তু একটু ভিন্ন, স্বল্প মূল্যের। আমি মনে করি ওভারঅল যেভাবে করছে সেটা আমাদের দেশের জন্য লাখ হোক, ম্যানেজমেন্ট ইস্যুর জন্য হোক,
ওভারঅল এখনো ভালো আছে, শুধু শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কিছুটা অসুবিধা আছে। শিক্ষাতে যদি আমাদের গার্মেন্টসে শিক্ষা গার্মেন্টসের শিক্ষা নিয়ে আপনাকে এখন একটু শিক্ষা নিয়ে আপনাকে একটু থামাতে চাই, কারণ শিক্ষা নিয়ে আমাদের আলোচনার পরের অংশে আমরা একটু বড় করে আলোচনা করব। আমরা সব অতিথি যারা আছেন আমাদের সঙ্গে সবার কাছে আমরা একটু শুনবো। শিক্ষা নিয়ে আপনার কাছে একটু পরেই বরঞ্চ আসি, এবং আপনাকে একটু থামাচ্ছি এই পর্যায়ে। ছোট বিরতি নিয়ে নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে বাদবাকি আলোচনার সঙ্গে থাকবেন। ইস্পাহানি নিউজ আর এক্সট্রা দেখছেন। বিষয় শাঁখের করাত। কোভিড-19 পরিস্থিতি নিয়ে আমাদের এই উভয় সংকট পরিস্থিতি, জীবন বনাম জীবিকা এবং নানা রকম টানাপোড়েনের মধ্যে আমাদের সিদ্ধান্ত, আমাদের পরিকল্পনা এবং তার বাস্তবায়ন এবং কিছু কিছু ক্ষেত্রে সমন্বয়হীনতা আজকে আমাদের আলোচনার বিষয়। আমাদের সঙ্গে জনস্বাস্থ্যবিদ ডক্টর তৌফিক জোয়ারদার যুক্ত হয়েছেন। তৌফিক জোয়ারদার, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনি যুক্ত হবার আগে আমরা এক প্রস্তুত আলোচনা সেরে নিচ্ছিলাম সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে, যে আমরা দেখছি যে সংক্রমণ এবং মৃত্যুর যে গ্রাফ করোনা ভাইরাসের কারণে সেটি আসলে যথারীতি ঊর্ধ্বমুখী পরিস্থিতিতেই রয়েছে। ঠিক এই পরিস্থিতিতে আমরা আবারও শিথিল করে দিচ্ছে আমাদের যে বিধিনিষেধ, যেটি গত কয়েক সপ্তাহ ধরে চলছিল। তো এরকম পরিস্থিতিতে অনেক রকম প্রশ্ন, যে যেহেতু করোনার ক্ষয়ক্ষতির এই গ্রাফটি ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে, ফলে আমরা যদি শিথিল করে দিই তাহলে গ্রাফটি আসলে কয়েক সপ্তাহ পর আসলে কোথায় গিয়ে পৌঁছাবে, এই প্রশ্নটি স্বাভাবিকভাবে চলে আসে। এবং যখন এই কঠোর বিধিনিষেধটি আরোপ করা হচ্ছিল গত মাসে, তখন আপনিও ছিলেন সেই আলোচনায়, আমরা আলোচনা করছিলাম যে সুফল নিশ্চয়ই আমরা দেখব কয়েক সপ্তাহ পরে। প্রথমে এক সপ্তাহের জন্য ছিল, পরে সেটি দফায় দফায় মাঝখানে ছোট এক সপ্তাহের বিরতি দিয়ে আবারও যখন 2 সপ্তাহে বাড়ানো হলো, নিশ্চয়ই আমরা একটি সুফল আশা করছিলাম। সেই সুফলটা আমাদের সামনে এখনও যথেষ্ট ভিজিবল হয়নি, বরঞ্চ আমরা উল্টোটাই দেখছি। এরকম এই পরিস্থিতিতে আমরা যখন খুলে দিচ্ছি তখন আমরা দেখছি যে একটা জীবিকার তাড়না যেরকম আছে, আবার সংক্রমণ পরিস্থিতিকেও দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসার একটি তাগিদ রয়েছে। আবার আমরা এমনটিও দেখছি যে সরকারি বেসরকারি নানা উদ্যোগে বারবার বলার পরও মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়গুলো যথেষ্টভাবে সাধারণ মানুষের মধ্যে কিন্তু প্রতিপালিত হচ্ছে না। তো এরকম পরিস্থিতিতে আমরা এই জনবহুল একটি দেশে কতখানি কঠোর বিধিনিষেধ পালন করা সম্ভব, এই প্রশ্নটি চলে এসেছে। মাস্ক পরা বা স্বাস্থ্যবিধির বিষয়গুলো কতখানি আসলে কার্যকর করা সম্ভব, তাহলে আসলে আমাদের সামনে বিকল্প কোনো পথ কি রয়েছে কিনা, পৃথিবীর অন্যান্য দেশের অভিজ্ঞতায় কিংবা আমাদের নিজস্ব কোনো উদ্ভাবনী থেকে আমরা কি নতুন কোনো পথ কি খুঁজে বের করতে পারি কিনা, আমাদের জীবনযাত্রাও স্বাভাবিক থাকলো, আবার আমরা আমাদের করোনার ঝুঁকিগুলোও আসলে কমিয়ে আনতে পারলাম। আপনার কাছে কি মনে হয় গত 1.5 বছরের অভিজ্ঞতায়? অনেক ধন্যবাদ জনাব নওরোজ ইমতিয়াজ। গত বছর 2020 সালের শুরুর দিকে মে মাসের সম্ভবত 10 তারিখের দিকে ল্যান্সেটে একটা গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়। সেটির লেখক ছিলেন ডক্টর রিচার্ড ক্যাশ, যারা জনস্বাস্থ্য এবং বিশেষ করে মহামারী এবং ইনফেকশাস ডিজিজ অর্থাৎ সংক্রামক ব্যাধি নিয়ে কাজ করেন। তাদের একজন অত্যন্ত নমস্য একজন ব্যক্তি, হার্ভার্ডের প্রফেসর। তিনি দীর্ঘদিন বাংলাদেশে কাজ করেছেন। 1960 সালের 60-এর দশকের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশের সাথে উনি সংশ্লিষ্ট। তিনি একটা নিবন্ধে লিখেছিলেন বাংলাদেশ, ভারত এবং এই জাতীয় দেশগুলোর উদাহরণ তুলে ধরে তিনি তখন বলেছিলেন যে আমাদের মতো দেশগুলোর যেই ক্যাপাসিটি আছে, সরকারের ক্যাপাসিটি বলেন বা সোশ্যাল স্ট্রাকচার বলেন, সেখানে লকডাউন কখনোই কার্যকর হবে না। আমরা তখন সেই সময় আর কি 2020 সালের শুরুর দিকে এটাকে খুব ভালোভাবে নিতে পারিনি। আমাদের কাছে মনে হচ্ছিল যে লকডাউনই একমাত্র সমাধান। কিন্তু তিনি বলেছিলেন যে আমাদের যেটা করতে হবে, যে আমাদের একটা বিশাল কমিউনিটি নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটিকে কাজে লাগাতে হবে। আমাদের যে এক্সিস্টিং স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে চালু রাখতে হবে কিছু বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে। আমাদের ভ্যাকসিন আসার সাথে সাথে কমিউনিটি হেলথ ওয়ার্কারদেরকে দিয়ে ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। কোভিড-19 মোকাবেলায় কমিউনিটি নেটওয়ার্ক গুলোকে ব্যবহার করতে হবে। এটা যেন কোনোভাবেই হাসপাতাল কেন্দ্রিক একটা বিষয়ে পর্যবসিত না হয়, সে ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতে হবে। কেননা হাসপাতালে যখন রোগী আসবে, আমরা অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই দিয়ে বা আমরা আইসিইউ বেড তৈরি করে বা আইসিইউ বিভাগ তৈরি করে আমরা কুল করতে পারবো না। কাজে আমাদেরকে এটা কখনোই খুব হাইটেক হসপিটাল সেন্ট্রিক একটা
অ্যাপ্রোচে আমাদের যাওয়াটা ভুল হবে, বরং এটা একটা কমিউনিটি সেন্ট্রিক অ্যাপ্রোচের মধ্যে যেতে হবে, যার একটা রূপরেখা তিনি তুলে ধরেছিলেন। আজকে 1 বছর বা তারও বেশি সময় পরে তার মতো একজন বিজ্ঞ মানুষের কথাই আমাদের সামনে সত্য বলে প্রতিভাত হচ্ছে যে আমরা আসলে লকডাউন দিয়ে, যেটা আপনিও বললেন, আশানুরূপ যে ফলাফল সেটা আমরা যথেষ্ট পাইনি। বরং আমাদের যেটা করা উচিত ছিল, যে আমরা জানি মাস্ক পরলে সংক্রমণ কিছুটা নিরোধ করা যায়, আমরা জানি হাত ধোয়া বা এই কাজগুলো আমাদের করতে হবে, অর্থাৎ যে সাধারণ যেই পাবলিক হেলথ মেজার গুলো আছে সেগুলো যথেষ্টভাবে আমাদের পালন করতে হবে। আমাদের নিশ্চিত করতে হতো যে আমাদের যেই গণপরিবহন আছে সেই গণপরিবহনে যেন সিটগুলো ফাঁকা রেখে, জানলাগুলো খোলা রেখে, মাস্ক পরে, হাতটা পরিষ্কার করে ধুয়ে তারপরে যেন আমরা যাতায়াত করি। এই কাজগুলো আমাদের বেশি নজর দেওয়া উচিত। ডক্টর তৌফিক জোয়ারদার, আমরা সেটা এখানে না আসলে করে একটা বরং বিষয় নিশ্চয়ই আপনি একমত হবেন কিনা, যে কি স্বাস্থ্যবিধি বলতে আসলে আমরা কি কি বুঝি এবং কোন কোন কাজগুলো করলে আমাদের এই নিজেদেরকে এবং আশেপাশের মানুষকে, পরিবারের সদস্যদেরকে আমরা কিভাবে নিরাপদ রাখতে পারি, এই বেসিক তথ্যগুলো কিন্তু আসলে গত 1.5 বছরে বেশিরভাগ মানুষের জানতে কিন্তু আসলে বাকি নেই। আমরা সবাই জানি মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব, এই বিষয়গুলো আমরা সবাই জানি। কিন্তু ধূমপানের কথাটি একটু আগে বলছিলাম যে ধূমপানে বিষপান, এই তথ্যটি যেরকম আমরা আসলে জেনেও ধূমপান করি, তো একইভাবে মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে আসলে এক ধরনের অনীহা, উদাসীনতা আসলে রয়েই গেছে। তো যদি বাস্তবতা এই হয়, তাহলে কি আমাদের সামনে আর কোনো মানে বিকল্প উপায় রয়েছে কিনা? কারণ আমরা কি চেষ্টার কি পুরোটাই কি করে ফেলিনি? আপনার কাছে কি মনে হয় যে কি কি করতে হবে আমরা তো জানি, কিন্তু চেষ্টাটাও না, আমরা করেছি। আপনার কাছে কি মনে হয়? না, এটা এটা নওরোজ ইমতিয়াজ, এটা আপনি জানেন, আমি জানি, বা এখানে যারা উপস্থিত আছেন তারা জানেন। কিন্তু আপনি জানেন যে আমাদের সংক্রমণ কিন্তু এখন গ্রাম পর্যায়ে ছড়িয়ে গিয়েছে। সেখানে কয়জন আসলে টেলিভিশন চ্যানেলগুলো দেখে এই টক শো গুলো পর্যবেক্ষণ করেন বা সেই অনুযায়ী চলেন, সে ব্যাপারে সন্দেহ আছে। দ্বিতীয়ত, আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আমরা যখন আমেরিকাতে সর্বোচ্চ মৃত্যু যেদিন ঘটেছে সেদিনও আমরা মায়ামি বিচে পার্টি করতে দেখেছি মানুষকে। সারা পৃথিবীর মানুষই কিন্তু অনেক কিছুই জানে, তারা অনেক ইনফর্ম, কিন্তু জানার পরেও সেটাকে মানে না। এই জন্য অনেক রকমের কমিউনিকেশন থিওরি আছে যেখানে সোশ্যাল নর্ম গুলোকে গুরুত্ব দেওয়া হয় রাদার দ্যান নলেজ। আপনার কাছে তথ্য থাকলেই যে আপনি সেটা মানবেন তার কোনো নিশ্চয়তা নেই। বরং আপনি দেখেন, আপনি বলছেন যে মানুষ জানে কি করতে হবে, কিন্তু আমরা কি এনফোর্স করতে পেরেছি? যে আমাদের মানে এতগুলো ঈদ গেল, প্রায় 4টা ঈদ আমরা পার করছি, কোন ঈদের কোন একটা ঈদেও কি আমরা এনফোর্স করতে পেরেছি গণপরিবহনে স্বাস্থ্যবিধি রক্ষা করে যেন মানুষ যাতায়াত করতে পারে? আমরা জানি আমরা মানুষের গতিরোধ করতে পারবো না, মানুষ যাবেই, তার নারীর টানে হোক, সংস্কৃতির টানে হোক, ধর্মের টানে হোক, যে কোনো কারণেই হোক মানুষ যাবে। এটা তো আমাদের একটা কমন নলেজ হয়ে গিয়েছে। আমাদের সেই প্রথম ঈদের পর থেকে আমরা জেনে গিয়েছি যে এটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবো না। কিন্তু আমরা যে কাজটি করতে পারতাম, আমরা মানুষের নলেজের উপর নির্ভর করে বসে থাকলে হবে না। বরং আমরা তো বিভিন্ন সময় দেখেছি যে আরিচা ঘাট হয়ে আমি আমার দেশের বাড়িতে যখন যাই, আমি দেখেছি কিছুদূর পর পর পুলিশের টহল থাকে। তারা কি এনফোর্স করতে পেরেছে যে যেই বাসটা তাদের সামনে দিয়ে মহাসড়ক ধরে যাচ্ছে সেখানে মানুষ স্বাস্থ্যবিধি রক্ষা করছে কিনা? আর যদি রক্ষা না করে তাহলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি তারা নিয়েছে? অর্থাৎ এনফোর্সমেন্ট। আপনি জনগণের উপর দোষ দিয়ে কোনো লাভ নেই। জনগণ মানবে না, হয় তার নলেজের অভাবে মানবে না, অথবা সিম্পলি অভ্যাসের অভাবে মানবে না। কিন্তু তারা মানছে না বলে যারা এটাকে এনফোর্স করার দায়িত্বে আছেন তারা তাদের দায় এড়াতে পারেন না। এই দায়টা ছিল হচ্ছে যারা এনফোর্সের দায়িত্বে ছিলেন তাদের, যারা বলেছিলেন ইয়ে খুলে দেওয়ার আগে, গরুর হাট খুলে দেওয়ার আগে যারা কথা দিয়েছিলেন যে গরুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি রক্ষা করার নিশ্চয়তা বিধান করা হবে সরকারের পক্ষ থেকে। আমাদের তো জবাবদিহিতা চাইতে হবে তাদের কাছে, গরুর ব্যবসায়ীর কাছে না, ক্রেতার কাছে না। যারা বলেছিলেন যে হাট আমরা খুলে দিব, স্বাস্থ্যবিধি রক্ষা করা হবে, সেই স্বাস্থ্যবিধি তো সেখানে রক্ষিত হয়নি। তো যারা সেদিন বড় মুখ করে বলেছিলেন যে রক্ষা করা হবে, দেখা হবে, আমাদের প্রশ্ন করতে হবে তাদেরকে, জনগণকে নয়। জনগণ কারো কাছে কোনো ম্যান্ডেট তাদের নেই, তারা মানতেও পারে নাও পারে। সারা পৃথিবীতেই মানে কিছু মানুষ থাকে যারা মানবে না, কিন্তু মানানোর দায়িত্ব যারা নিয়েছিলেন তারা মানাতে পেরেছেন কিনা সেই প্রশ্নটি বরং আমাদেরকে করতে হবে। সেখানে আমাদের ব্যর্থতা, সেই প্রশ্নটি আমরা আসলে বরাবরই আসলে মানে রাখতেই চাই, আমাদের সবসময় আমরা এই কথাগুলো আসলে বলেই যাব। কিন্তু আরেকটি বিষয় যে গত মাসে এই অনুষ্ঠানে আমরা একটা আলোচনা করছিলাম, যখন আসলে কথা হচ্ছিল যে আর 2-3 দিনের মধ্যেই কঠোর বিধিনিষেধ শুরু হতে যাচ্ছে, তখন আলোচনায় এরকম একটি বিষয় উঠে এসেছিল যে বৈশ্বিক নানা রকম গবেষণায় তো পূর্বাভাস দেওয়া হয় যে কোন জনপদে করোনা ভাইরাস
ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি কোন দিকে যাবে, প্রকোপ কখন সবচেয়ে বেশি থাকবে, কখন ধীরে ধীরে কমে আসবে। তো তাতে আসলে যে ধরনের পূর্বাভাসের কথা আসলে আলোচনা হচ্ছিল, আপনিও ছিলেন কিছু কিছু আলোচনায়, তো সেখানে একটা পূর্বাভাস ছিল যে আগস্টের মাঝামাঝির পরে হয়তো পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। সেই পূর্বাভাসের ধারাবাহিকতা কি এখনো আছে, নাকি এটা আবার সাম্প্রতিক নানা কারণে একটু চেঞ্জ হয়ে গেল? এই বিষয়ে যদি একটু আমাদের একটু ধারণা দেন। ডেফিনেটলি পূর্বাভাস ছিল হচ্ছে জুলাইয়ের মাঝামাঝির পর থেকেই এটা কমবে, কিন্তু সেটা আমাদের নিজেদের, আমি মনে করি যে আমাদের অব্যবস্থাপনার কারণে হোক আর পূর্বাভাসের ত্রুটির কারণেই হোক, সেটি হতে পারেনি। দ্যাটস দ্য রিয়ালিটি, যে আমরা যেটা ভেবেছিলাম যে জুলাইয়ের মাঝামাঝির পর থেকে মৃত্যু কমবে না কিন্তু সংক্রমণ কমে আসবে, এবং সংক্রমণ করলে তার 2 সপ্তাহের মধ্যে মৃত্যুর হারও কমে আসে, যেহেতু কেস ফ্যাটালিটি রেশিওটা মোটামুটি কনস্ট্যান্ট থাকে, সেই হিসেবে কমে আসবে, এটা আমরা ধারণা করেছিলাম। কিন্তু সেটা হয়নি। আমরা দেখেছি যে 17ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত ইন্টারেস্টিংলি কমেছে, এবং আমরা তখন আশা করছিলাম যে এটা আরো কমবে। মানে আমি বলছি যে আমরা একটা হিসাব করি, এটাকে বলে হচ্ছে 7 ডে রোলিং অ্যাভারেজ বা উইকলি রোলিং অ্যাভারেজ। মানে আপনি এক সপ্তাহের গড় নিয়ে হিসাব করবেন। নানা কারণে এক সপ্তাহের নানা দিনে নানা রকম, যেমন শুক্রবারের টেস্ট হয় না, যার জন্য শনিবারে আপনি রেজাল্ট সবসময় কম পাবে, এটা একটা মানে কনস্ট্যান্ট জিনিস। এই জন্য আপনাকে হিসাব করলে একদিনের হিসাব করলে হবে না, এক সপ্তাহের গড় নিয়ে হিসাব করতে হবে। তো সেই গড় থেকে দেখা গিয়েছিল যে 17ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত কনস্ট্যান্টলি 7 ডে রোলিং অ্যাভারেজ সেটা কমে এসেছে। 24শে জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত আবার বেড়েছে। এবং এখন যেটা ঘটছে আমরা দেখেছি, আজকে আমি অনুষ্ঠানে ঢোকার একটু আগে এটা লক্ষ্য করে এসেছি যে 3 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত এটা কিন্তু আবার নিচের দিকে নামছে। এটা একটা ভালো দিক। যদিও আমরা মানে যেহেতু একদিন বাড়ছে একদিন কমছে, কোনোদিন বাড়ছে কোনোদিন কমছে, আমাদের কাছে আমরা ঠিক এই কমার চিত্রটা আমাদের চোখের সামনে সরাসরি আপনি বুঝতে পারবেন না যদি না আপনি ওই রোলিং অ্যাভারেজ নেন। রোলিং অ্যাভারেজ করলে যেটা আমরা দেখছি যে এখন সংক্রমণের গতি কিছুটা নিচের দিকে। আমি এখনো বলবো যে লকডাউন আমার কাছে এখনো মনে হয় না এটা খুব ভালো একটা সলিউশন, যদি এটাকে সেই দেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটের সাথে যদি সেটাকে সমন্বয় করা যায় তাহলে এটা একটা ভালো পদক্ষেপ। কিন্তু বাংলাদেশে সেটা যে সম্ভব হয়নি গত 1.5 বছরে, সেটা আমরা জেনে গিয়েছি। কাজে এটার সমাধান হতে পারে না, বরং আমাদের মানে সবকিছু খুলে দিয়ে নয়, বরং সুপার স্প্রেডার যে ইভেন্ট গুলো আছে সেগুলো আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের গণপরিবহন গুলো যেন স্বাস্থ্যবিধি রক্ষা করে চলতে পারে, আমাদের বিপণী বিতানগুলো যেন যেই স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো মেনটেন করতে পারে, সেটার এনফোর্সমেন্টটা যেন সঠিকভাবে হয়, সেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। মানুষের জনজীবন যেন চলে, কিন্তু একটা স্বাস্থ্যের সুনির্দিষ্ট বিধিমালার মধ্য দিয়ে সেটা যেন চলে, এবং সেটা যেন চলতে পারে সেটা এনফোর্স নিশ্চিত করতে হবে যারা আইন শৃঙ্খলা সহ বিভিন্ন জনস্বাস্থ্য রক্ষার দায়িত্বে যারা আছেন, তারা সেই জিনিসটাকে নিশ্চিত করবেন। এটা না করে গেলে হবে না। তো ডক্টর তৌফিক জোয়ারদার, আরেকটি বিষয় যে আপনি আসলে একটা পরিসংখ্যান তুলে বলছিলেন যে এই মাসের 3 থেকে 9 তারিখের মধ্যে একটু গ্রাফটা নিচের দিকে নামছে, এটি ভালো খবর। কিন্তু এর পেছনে নিশ্চয়ই এর আগের কয়েক সপ্তাহের যে কড়াকড়ি তার একটা সুফল নিশ্চয়ই হয়তো আছে। আমরা যদিও দেখছিলাম যে এই কয়েক সপ্তাহের কড়াকড়িতে শতভাগ যে কঠোর ছিল সেরকমটি নয়, অনেকেই রাস্তায় নেমেছেন, অনেকেই মাস্ক পরেননি, প্রচুর মানুষকে আটক করা হয়েছে বিনা কারণে বের হওয়ার জন্য। আমরা এরকম অনেক কড়াকড়ি দেখেছি, শিথিলতাও দেখেছি, পাশাপাশি প্রচুর গাড়ি ঘোড়ার ভিড়ও দেখেছি, মানুষের ভিড়ও দেখেছি। তো এই পরিস্থিতির পরও কিছু তো নিশ্চয়ই কাজ হয়েছে, কিছু মানুষ তো ঘরেই ছিল, কিছু মানুষ তো নিশ্চয়ই চলাফেরা করতে পারেনি, তো তার ফলে নিশ্চয়ই একটা সুফল হয়তো আসবে। কিন্তু যদি আবার পরশুদিন থেকে যদি খুলে দেওয়া হয় তাহলে কি পরিস্থিতি কি আবারও কি খারাপের দিকে যাবে কিনা, যেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, বা আবারও বিধিনিষেধ আরোপ করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে? এরকম কোনো গবেষণা বা পূর্বাভাস বা কোনো স্টাডি? কোনো গবেষণা নেই, তবে যেটা আমি বললাম যে আইডিয়ালি তো আমরা যদি সব বন্ধ রাখতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো, কিন্তু আমরা তো আসলে একটা আইডিয়াল ওয়ার্ল্ডে বসবাস করি না, আমরা একটা বাস্তব জীবনে বসবাস করি যেখানে মানুষের পেটে ক্ষুধার তাড়না কাজ করে। এই ক্ষুধার তাড়না নিয়ে মানুষকে বাঁচতে হয়, জীবন জীবিকার তাগিদে মানুষকে রাস্তায় বের হতে হয়। এই বাস্তবতা মাথায় রেখে যেটা আইডিয়াল সেটা আপনি কখনোই করতে পারবেন না, বরং যেটা করতে পারবেন সবচেয়ে লোয়েস্ট ড্যামেজ, অর্থাৎ মানুষের ইকোনমির উপর লোয়েস্ট ড্যামেজ, মানুষের জীবনের উপর লোয়েস্ট ড্যামেজ ক্রিয়েট করে আপনি যেটা করতে পারবেন, বরং সেটাই আমাদের করা উচিত। সেটা যেন করতে পারি সেই এনফোর্সমেন্টটা হয়। তবে আপনার কথা আমি মানি যে এখানে একটু তো ঊর্ধ্বগতি সৃষ্টি হতেই পারে, কিন্তু সেটা আমাদেরকে ওই জনস্বাস্থ্যের বিধিমালা যেন এনফোর্স করা, আমি বারবার একটা কথা শব্দ উচ্চারণ করছি, এনফোর্স করতে হবে। মানুষের উপর ছেড়ে দিলে হবে না যে মানুষ শতপ্রবৃত্ত হয়ে আজ হঠাৎ করে খুব ভালো মানে একটা সচেতনতা। সারা পৃথিবীতেই আসলে তাই, সেটা বাংলাদেশের কথা আমরা কেন বলছি, সারা পৃথিবীতেই তাই। জি নিশ্চয়ই, অনেক ভালো বললেন। আমরা আপনার কাছে আবারও ফিরবো, আমাদের সঙ্গে আরো 4 জন অতিথি, আমরা তাদের কাছেও যাব, অন্য আরেকটি প্রসঙ্গে চলে যেতে চাই এ পর্যায়ে, তবে ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে সেই আলোচনায় যাব। নিশ্চয়ই সঙ্গে থাকবেন।
ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন, আমরা কথা বলছি যে বিষয়টি সামনে রেখে আপনারা পর্দায় নিশ্চয়ই দেখছেন শাখের করাত, যার বাংলার এই শব্দের যুগলটি ব্যবহার করা হয় উভয় সংকট পরিস্থিতি বোঝাতে। আমরা করোনা ভাইরাস নিয়ে আসলে এই উভয় সংকটটি অতিবাহিত করছি, আমরা কথা বলছি পরিস্থিতির নানা দিক নিয়ে। আমাদের সঙ্গে বেশ কয়েকজন অতিথি এ পর্যায়ে যেতে চাই। সাবেক সচিব এনআই খান আপনার কাছে, তখন আপনি যে আলোচনাটি শুরু করতে চাইছিলেন আপনাকে একটু থামিয়েছিলাম যে আমরা আসলে নানা পরিস্থিতির নিয়ে কথা বলছি, নানা দিক নিয়ে কথা বলছি, নানা সম্ভাবনা, নানা ঝুঁকি, নানা শঙ্কা নিয়ে কথা বলছি, কিন্তু একটি বিষয় গত 1.5 বছর ধরে বিক্ষিপ্তভাবে নানা আলোচনা হলেও শেষ পর্যন্ত কিন্তু বোধহয় আমরা এর দিকে খুব কড়া নজর দিতে পারছি কিনা, উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারছি কিনা, এই প্রশ্নও কিন্তু আসলে রয়েই যাচ্ছে। সেটি হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আমরা আমাদের পোশাক শিল্প নিয়ে আসলে অনেক বেশি মনোযোগী, আমাদের জীবিকা নিয়ে আমরা অনেক বেশি ভাবছি, অনেক কথা বলছি, কিন্তু শিক্ষা ব্যবস্থাটাই আসলে একটি আলোর বাইরেই রয়ে গেল কিনা। এবং যদি পরিস্থিতি যে পরিস্থিতি গত 1.5 বছর ধরে আমরা পার করছি সেটা যদি আরও দীর্ঘায়িত হয়, আমাদেরকে আরও কয়েক বছর যদি এর সঙ্গেই যদি এক ধরনের সহাবস্থানে থাকতে হয়, তাহলে আসলে বিকল্প যে পন্থাগুলো আমরা গত 1.5 বছরে নানাভাবে আলোচনা করেছি, শিক্ষা ব্যবস্থা, বিকল্প ক্লাস, বিকল্প পরীক্ষা, অনেক কিছু আলোচনা করেছি, সেটি কি আসলে একটি স্থায়ী কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত কিনা বা সেটা কিভাবে পৌঁছানো যায়, এই আলোচনা বিস্তর হচ্ছে। আমরা আবার একটু আজকে নতুন করে তুলতে চাই, আপনি কি যোগ করবেন? ধন্যবাদ। আমরা প্রথম থেকেই লক্ষ্য করেছি একটা ধারণা যে কম হয়ে যাবে, তারপরে স্কুল খুলবো এবং কোনো রিস্কে যাব না, সেরকম একটা ধারণার পরে নির্ভর করে আমরা স্কুলগুলোকে বন্ধ করেছি। কিন্তু আমরা দেখলাম যে পরবর্তীকালে আরো অবস্থা খারাপ হলো। আমার মতে বা আমার কাছে মনে হয়, দেখেন, গার্মেন্টস এর সুপারভাইজাররা যদি গার্মেন্টস কে ম্যানেজ করতে পারে, তাহলে আমাদের আরো বেশি উচ্চশিক্ষিত, আরো বেশি ট্রেন, যে বিশ্ববিদ্যালয় বলি, কলেজই বলি, স্কুল নাই বাদই দিলাম, কেন পারবে না? এটা আমি মনে করি প্রথম থেকেই বলেছি খোলার প্রয়োজন ছিল। তার চেয়ে বড় কথা, আমরা যেটুকু, আমি নিজেই কাজ করেছি এটুআইয়ের এনপিডি হিসেবে, যেটুকু ইনফ্রাস্ট্রাকচার ছিল আইটি, সেটা আমি মনে করি যে প্রপারলি ব্যবহার করা হয়নি। প্রথমে একটা নেগেটিভ কথাবার্তা বলা হয়েছে, শিক্ষক নেতৃত্বেই বলেছে যে না, এটা সম্ভব না। বাট আমি মনে করি, আমি নিজেও ট্রায়াল দিয়ে দেখেছি, অলরেডি আছে আমার এরকম কাজ চলছে এখনো স্কুলে এবং কলেজে। এটা অনেক সম্ভব ছিল, অনেক জায়গায় সম্ভব ছিল, এবং আরো অনেক রিসোর্স ছিল, সমন্বিত কাজ করা সম্ভব ছিল। যেমন আমাদের একটা ইউনিভার্সাল ফান্ড আছে, সেটা হচ্ছে টেলিকম মিনিস্ট্রিতে, সেটা ইউজ করা যেত যাদের অ্যাফোর্ড করতে পারে না তাদের জন্য। আমাদের এই 1-1.5 বছরে আরো নেটওয়ার্ক করা যেত স্কুলের সাথে। এবং আপনারা যদি আইটি পলিসিটা দেখেন, তার ভিতরে দেখেন যে ওইটা একটা হাইব্রিড অ্যাকশন প্ল্যান করা, সেখানে 2021 এর ভিতর কি করা দরকার ছিল, কিন্তু আসলে অনেকে পড়েও দেখে না, এটা আগায়ও না। এই জন্য আমি মনে করি শিক্ষার ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে গেছি, অপূরণীয় ক্ষতি, এবং এই অবস্থা আরো চলবে। তার কারণ শিক্ষা জীবনের জন্য প্রস্তুতি, এই প্রস্তুতি যদি না নেই, আমরা না দেই, তাহলে বেঁচে থাকা থেকে খুব একটা বেশি লাভ হবে না। এইটা দৃঢ়ভাবে আমি বলতে পারি, আমি বিশ্বাস করি সেইভাবে, এবং আরো ভালোভাবে করা সম্ভব ছিল। আমরা দেখছি যে স্বাস্থ্য খাতে প্রথমে অরাজকতার মতো হয়ে গেছিল, ডাক্তাররা অনেকে পালিয়ে গেছিল, অনেক রকম। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই যে মাস্কের কথা বলছেন, লকডাউনের, আমি মনে করি তো আমাদের যে নাজমুল আশরাফ সাহেব বলেছেন, আমিও বেশ ঘুরে টুরে দেখেছি যে এবারে লকডাউন অনেক বেশি সুসংগঠিত। গ্রামে পার্টিকুলারলি বাঁশের হুড়কো দিয়েও অনেকটা কন্ট্রোল করা হয়েছে। আর অনেক কিছু কিন্তু করা সম্ভব না। আমরা উন্নত দেশে দেখেছি মিটিং মিছিল হয়েছে, মারামারি হয়েছে, পুলিশ দিয়ে পিটাতে হয়েছে, কিন্তু আমাদের দেশে এখনো সেরকম হয়নি। আমরা যতই মনে করি যে আমরা কম শিক্ষিত, আমাদের রিসোর্সের অভাব আছে, তারপরেও যথেষ্ট পজিটিভ বিহেভ করছে। অনেক কিছু কিন্তু বাস্তবে সম্ভব না, বাস্তবে যারা কাজ করেন তারা বোঝেন। যেমন কয়েকদিন আগে, 10 দিন আগে হবে, আর পাটুরিয়া ঘাটে 2-3 হাজার লোক জমা হয়ে গেছিল, পুলিশ তখন বাধা দেওয়ার চেষ্টা করেছে, তখন জনতাই পুলিশকে ধাওয়া দিয়েছে। পুলিশের পক্ষেও কিন্তু অনেক কিছু করা সম্ভব না। তার কারণ একটা কালচারাল ডাইমেনশন আছে আমাদের, দি ওয়ে পিপল লিভ, দি ওয়ে পিপল বিহেভ। আমাদের একটা বিহেভিয়ার প্যাটার্ন আছে,
হাজার 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 বছরে গড়ে উঠেছে। সুতরাং আরেকটা কথা, হাত ধোয়ার কথা, আপনি কোথায় হাত ধোবেন? হাজার বা শত যাত্রী আমাদের যে বাস স্ট্যান্ড গুলোতে, কিংবা আপনি পাটুরিয়া ঘাটে যান, সেখানে হাজার হাজার গাড়ি মানুষ জমা হয়, একটা টয়লেট নাই, মানুষ টয়লেট করবে। এটা কিন্তু আমি ওখানে ইউনো ছিলাম, এখনো আমি যাই, দেখি এই অবস্থা। সেখানে আমরা যদি বলি যে হাত ধুয়ে উঠতে হবে, তারপরে আমরা যদি বলি গাড়িতে ফাঁকা ফাঁকা করে উঠাবেন, মানুষের ডবল টাকা লাগবে, কিন্তু ইনকাম হয়ে গেছে হাফ, আর ডবল টাকা যদি গরিব মানুষের দিতে, এটা সম্ভব না, অবাস্তব। কিন্তু আপনি যদি কোদাল দিয়ে কোপান, মাঠে কাজ করেন, মুখে মাস্ক দিয়ে দেখবেন আপনি কতদূর এই কাজগুলো করতে পারেন। অনেকগুলো বাস্তব জিনিস আছে। আমি মনে করি অনেক কিছু আবার যারা ম্যানেজারিয়াল দায়িত্বে ছিলেন, পার্টিকুলারলি এডুকেশনে, তাদের আরো অনেক কিছু করা সম্ভব ছিল, সেটা করা হয়নি। যখন আরো খারাপ হয়েছে তখন দেখি দেখি করে ওয়েট করা হচ্ছে, এটা অপূরণীয় ক্ষতি। অ্যাটলিস্ট আইটি কে আরো জোরদার করা সম্ভব ছিল। জি, আপনি আসলে যে বিষয়টি শিক্ষা নিয়ে বলতে গেলে একটু উল্লেখ করলেন, যেটি আসলে জনস্বাস্থ্যবিদ এবং চিকিৎসকরা বারবারই বলে আসছেন স্বাস্থ্যবিধি মেনে চলার কথা, এবং আপনি আসলে যে কথাটি বললেন যেটি আসলে রূঢ় বাস্তবতা আমাদের মতো দেশে, যেটি একেবারেই যারা নিম্নবিত্ত বা শ্রমজীবী মানুষ, যাদেরকে মানে দিন আনি দিন খাই অবস্থা, এবং প্রতিদিনের মজুরিটা প্রতিদিনই আসলে উপার্জন করে নিতে হয়, তো তাদেরকে আসলে স্বাস্থ্যবিধি মানানো, মাস্ক পরানোর যে বাস্তবতার কথা আপনি আসলে বললেন, আবার বিপরীতে জনস্বাস্থ্যবিদরা যে বিষয়গুলো নিয়ে বারবার সচেতন করছেন, এবং আমাদের এই মুহূর্তে করোনা ভাইরাসের যে পরিস্থিতি, সংক্রমণ এবং মৃত্যুর ক্ষেত্রে, সেক্ষেত্রে কি আপনি কোনো পন্থা দেখেন যেটি আসলে আমাদেরকে দুদিকই একটা ভারসাম্যপূর্ণ একটা অবস্থা তৈরি করতে পারে? এইটা একটা পন্থায় গেলে হবে না। আমার মনে হয় মাস্কের জন্য যেটা বলছেন আমাদের তৌফিক জোয়ারদার সাহেব, এটা আহ, এই প্রক্রিয়াকে জোরদার করতে হবে, কিন্তু এটাতে সব হবে না। সেই জন্য কি করতে হবে, একই সাথে আইনও এনফোর্স করতে হবে, তবে বেশি দৌড়াদৌড়ি করা যাবে না। আমার অভিজ্ঞতায় বলে, আমরা তো এরশাদের সময় হল্লা ডিউটি করে বুঝেছি, অনেক সময় 10 জন লোক 20 জন পুলিশ দিয়ে সামাল দেওয়া সম্ভব হয় না। এরপরে আর একটা বিষয় আছে, লকডাউন এরকম, যেমন এখন খুলে দেওয়া হচ্ছে, আবার কয়েকদিন পরে হয়তো আবার লকডাউন দিতে হবে। তবে সবচেয়ে বড় সমাধান হচ্ছে টিকাতে, কোনো সন্দেহ নাই। আমাদের দেশে গবেষণা করতে হবে, আমাদেরকে টিকা বের করতে হবে, এবং আমাদেরকে প্রতি বছর দেওয়া লাগবে, আমি যা বুঝছি এখন। আর একটা জিনিস হচ্ছে দুর্নীতি এবং অব্যবস্থার দিকে লক্ষ্য রাখতে হবে। তার কারণ এটা অটোমেটিক্যালি হবে, যখন সাপ্লাই শর্ট হবে, তখন দেখা যাবে যে টিকা গোপনে টাকা পয়সা নিয়ে দেওয়া হচ্ছে, অন্যদের হয়তো পানি দিয়ে দেওয়া হবে। জি সেজন্য সাবধান থাকতে হবে। এটা হতেই পারে, সেই ম্যানেজমেন্ট জায়গাগুলো আরো টাইট করতে হবে। জি যদি এরকম ভাবে কারো পানি দিয়ে দেয়, দেখা যাবে যে তারা, যাদের অসুখ বিসুখ হবে, তারা মারা যাবে, সমস্যা হবে। সুতরাং একটা পন্থায় গেলে হবে না, অনেকগুলো আকারে, একটা প্যাকেজ আকারে যেতে হবে। এটা আরো গবেষণা করাতে হবে, আমাদের যারা বিশেষজ্ঞ আছে, আরো কি কি করা যায় মানে যেটির কথা সেগুলো আসলে দেখতে আমরা হবে। এখনো বারবারই পর্যন্ত আসলে বলে আসছি, একটি সমন্বিত প্রক্রিয়া, সমন্বিত উদ্যোগ, সমন্বিত সিদ্ধান্ত, সমন্বিত বাস্তবায়ন। আমরা ঠিক এই প্রসঙ্গেই আবার একটু যেতে চাইবো নাজমুল সাহেব আপনার কাছে। আপনি নিশ্চয়ই আলোচনা এতক্ষণ শুনছিলেন মন দিয়ে। আমরা শিক্ষা নিয়ে যে আলোচনাটি শুরু করছিলাম, এবং সেখানে সাবেক সচিব এনআই খানও বেশ কিছু পর্যবেক্ষণ তার ব্যক্তিগত তিনি দিলেন। আপনার কি কোনো কিছু যোগ করবার আছে কিনা? নিশ্চয়ই। আমি শিক্ষার ব্যাপারে বলার আগে এতক্ষণ যে আলোচনা শুনছিলাম যে লকডাউন বাংলাদেশের বাস্তবতা, ইউরোপ আমেরিকার বাস্তবতা আমরা বলছি, আসলে করোনা ভাইরাস আমেরিকায় যা ঘটাচ্ছে বাংলাদেশেও তাই ঘটাচ্ছে। ফলে ইউরোপ আমেরিকা কোন কোন ব্যবস্থাগুলো নিয়ে কি সুফল পাওয়া গেছে এগুলো আমাদের সামনে আছে, প্রতিদিনকার তথ্য আমরা জানি। সেক্ষেত্রে আপনি লকডাউন বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব, হাত ধোয়া, এগুলো তো প্রমাণিত এবং পরীক্ষিত গত 1.5 বছর ধরে। ফলে ওগুলো আমাদের করতে হবে। কতটুকু মাত্রায় আমরা করব, কত দিনের জন্য করব, কতটুকু আমরা এফোর্ড করতে পারবো, তার যে নেতিবাচক প্রভাব পড়বে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, পেশাগত, অর্থনৈতিক জীবনে, সেটা কিভাবে মোকাবেলা করবো সেটা না ভাবতে হবে। ফলে লকডাউন বাংলাদেশে দেয়া যাবে না, করা যাবে না, দীর্ঘদিন রাখা যাবে না, বা এটা পুরোপুরি মানানো যাবে না, এটা আমি মানতে রাজি না। এবং আমি এই চলমান লকডাউন যেটি বলছিলাম যে ঈদের সময়টা বাদ দিয়ে আগে পরে যা, সেটি কিন্তু আগের চেয়ে অনেক ভালো হয়েছে, কারণ মাঠ পর্যায়ে তদারকি এবং সেটা মানানো বা এনফোর্স করা,
বাধ্য করার বিষয়টা অনেক বেশি ছিল। মানুষও যথেষ্ট সচেতন হয়েছে বা ভয় পেয়েছে এখনকার করোনা মৃত্যু এবং সংক্রমণ এগুলো দেখার পর থেকে। এখন গোটা আমেরিকা কিন্তু এই লকডাউনের মাধ্যমে, স্বাস্থ্যবিধি মানার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে সচল হতে শুরু করেছিল এবং নিউইয়র্কের মতো স্টেট তো রীতিমতো উৎসব মুখর ভাবে তারা রিওপেনিং করেছে। কিন্তু ডেল্টা ভেরিয়েন্ট এখন আমেরিকা সহ গোটা বিশ্বে, বাংলাদেশে তো বটেই, ইন্ডিয়া তো ছাড়খাড় করে ফেলেছে, আবার একটা নতুন পরিস্থিতি তৈরি করেছে। যার কারণে কিন্তু আমেরিকা আবারও নানান রকমের বিধিনিষেধ প্রয়োগ করা শুরু করেছে। যখন নিউইয়র্ক সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় ছিল তখন আমরা দেখেছি যেসব স্টেট যথেষ্ট আক্রান্ত হয় নাই এবং আমেরিকার বাস্তবতায় রিপাবলিকান শাসিত স্টেট গুলো বা ডোনাল্ড ট্রাম্পের যারা অন্ধভক্ত অনুসারী তারা কোনো কিছু মানতে রাজি না, বিজ্ঞান মানে না, মহামারী মানে না, করোনা ভাইরাস মানে না, লকডাউন মানে না, ইত্যাদি ইত্যাদি। এখন এই অবস্থায় ফ্লোরিডা সহ আমেরিকার দক্ষিণাঞ্চলের স্টেটগুলোর অবস্থা সবচেয়ে খারাপ, যারা এগুলো মানতে চায় না, যারা এগুলো প্রয়োগ করতে চায় না, যেসব স্টেটের গভর্নররা, মেয়ররা, প্রশাসকরা এর বিরোধিতায় ছিল, এর সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছে। এখন সমাধানের কথা যদি বলেন, সেটি তো আমেরিকা, ইউরোপ সহ সব জায়গায় হচ্ছে। সেই সমাধানটা কি? টিকা দেয়া। আমরা শুরুর দিকে টিকার সংকটে ছিলাম, এখন যেভাবে আমরা পাচ্ছি এবং পেতে যাচ্ছি তাতে করে মনে হচ্ছে যে না, এই সংকটটা হয়তো থাকবে না। ফলে টিকা দেওয়ার হার 70% হওয়ার কারণে আমেরিকার বিভিন্ন জায়গায় আস্তে আস্তে জিনিস সচল হয়েছে। আমরা তো তার চেয়ে অনেক 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 দূরে আছি, কিন্তু টিকা দেওয়ার হারটা যত দ্রুত আমরা বাড়াতে পারবো ততই আমরা সীমিত আকারে বা আস্তে আস্তে তার সীমা পরিসীমা বাড়িয়ে আমরা অনেক কিছু সচল করতে পারবো, জীবনযাপন স্বাভাবিক করতে পারবো। শিক্ষার কথা আপনি বলছিলেন, প্রত্যেকটা দেশে আপনি দেখেন, খাতওয়ারি যদি চিন্তা করেন, সবার আগে বন্ধ হয়েছে, সবার পরে খুলেছে, অনেক বিধি ব্যবস্থা মেনে, এবং খোলার পরও আবারও বন্ধ হয়েছে। ফলে সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে বেশি সংক্রমণ দ্রুত ছড়ানোর আশঙ্কা শিক্ষা খাতে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সরকার যেটি করছে, বিশ্ববিদ্যালয়গুলো খোলার জন্য তাদেরকে টিকার আওতায় এনে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে, সেটি খুব ভালো উদ্যোগ। তো বিশ্ববিদ্যালয়, তারপরে কলেজ, তারপরে হাই স্কুল, তারপরে প্রাইমারি স্কুল, এভাবে গেলে পরে হয়তো আমরা শিক্ষাকে সচল করতে পারবো। কিন্তু আমরা যদি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় একসাথে একবারে করতে যাই, সেটা নিয়ন্ত্রণে থাকবে না। কারণ যত বেশি আপনার ছোট বাচ্চা শিক্ষার্থী, তত বেশি কিন্তু আপনার ঝুঁকিটা বেশি থাকে, মানানো না মানুষ আশঙ্কাটা অনেক বেশি থাকে। সে জায়গায় আমি বলবো যে শিক্ষা খাতে এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত আমি কোনো আপনার খারাপ কিছু দেখি না। এবং আমি মনে করি যে হ্যাঁ, শিক্ষায় আমাদের ক্ষতি হচ্ছে, এটা ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, এবং একটা প্রজন্ম 1.5 বছর ধরে কোনো পড়াশোনা নাই, অনলাইনে এটা বিকল্প ঠিক মতো হয় না, সবার সামর্থ্য নাই, অনেক জায়গায় অ্যাক্সেস নাই, ইত্যাদি সবকিছু ঠিক আছে। কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমি বলবো যে শিক্ষার ক্ষতি অপূরণীয়, যতই আমরা বলি না কেন, জীবনের চেয়ে নিশ্চয়ই বেশি ক্ষতি না। সেই জায়গায় আমি মনে করি যে অন্য অনেক খাতের অনেক রকমের সিদ্ধান্তের ব্যাপারে আমরা যতটা সমন্বয়হীনতার কথা বলি, অসময় দেওয়া, ঠিক মতো না দেয়া, প্রয়োগ না করা, এক এক সময় এক এক রকমের, এই যে কথাগুলো বলি, সামঞ্জস্য থাকে না। শিক্ষার ক্ষেত্রে আমি মনে করি ব্যক্তিগতভাবে অন্যান্য দেশের উদাহরণ দেখে যে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তটা সঠিক আছে। জি, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ডাক্তার আফতাব ইউসুফ রাজ আছেন। আমরা আসলে যে টিকার যে বর্তমান যে গতি দেখছি, যে গণটিকা কার্যক্রম দেখলাম, এ নিয়ে অনেক রকম কথা হচ্ছে বা অনেক রকম পর্যবেক্ষণ, ভোগান্তির কিছু কিছু বিক্ষিপ্ত খবর নিশ্চয়ই আমাদের কাছে আসছে, কিন্তু ওভারঅল যে পরিস্থিতি, টিকা আমাদের হাতে এই মুহূর্তে যতখানি আছে বা সামনের দিনগুলোতে যতখানি আসবে, তাতে যদি 6-7 মাসের মধ্যে আমরা যদি উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে যদি টিকার আওতায় আনতে যদি পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর হয়তো যে এখন বিপুল চাপ, সেই চাপটিও অনেকখানি কমে আসার কথা। আপনি এই প্রক্রিয়াটার শেষ কোথায় দেখতে পান আগামী বছর, যদি আমরা শুরুর দিকে বা মাঝামাঝির কথা যদি চিন্তা করি? আপনি অত্যন্ত সঠিক কথা বলেছেন ইমতিয়াজ নওরোজ ভাই। তার আগে আমি একটু টিকার প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু কথা বলি যে কোনো দুর্যোগ, সেটা অতিমারি হোক, মহামারী হোক, বন্যা হোক, দুর্ভিক্ষ হোক, জনগণকে এনফোর্স করে, জনগণের উপর চাপিয়ে দিয়ে, জনগণকে জোর করে কিছু মোকাবেলা করা যাবে না। জাতীয় দুর্যোগ মোকাবেলা করতে হলে আমাদের জনগণকে সাথে নিয়ে করতে হবে, জনগণকে মোবিলাইজ করতে হবে, জনগণকে মোটিভেট করতে হবে। জনগণকে এনফোর্স করে কোনো প্যান্ডেমিক, কোনো মহামারী, কোনো অতিমারী মোকাবেলা করা যাবে না। এবং এই ভ্যাকসিনের ক্ষেত্রে আসি, ভ্যাকসিনের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে আমাদের জনগণের মধ্যে যে অতি উৎসাহী এবং যে ওভারওয়েলমিং রেসপন্স হচ্ছে, তারা যেভাবে টিকা, ভ্যাকসিন, সরকারের ভ্যাকসিন গণ কার্যক্রমে তারা অংশগ্রহণ করছে, এটা আনপ্রেসিডেন্টেড। পৃথিবীর অনেক দেশেই কিন্তু অ্যান্টি ভ্যাকসিন গ্রুপ আমরা দেখেছি,
এবং তারা ভেরি স্ট্রং। আমাদের দেশে কিন্তু এই ধরনের কোনো ঘটনা এখনো ঘটেনি বা এরকম কোনো গ্রুপের সৃষ্টি হয়নি। এবং আমাদের এই এই প্যান্ডেমিকটা মোকাবেলা করা, আমরা এখন যে পর্যায়ে আছি, আমরা গত 1.5 বছরে অত্যন্ত সফলভাবে আমরা মোকাবেলা করেছি, অনেক উন্নত বিশ্বের চেয়ে অনেক ভালোভাবে আমরা আমাদের এই করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। এখন দুইটা কাজ আমাদের করতে হবে, ইউনিভার্সাল মাস এন্ড মাস ভ্যাকসিনেশন, এবং যেটার দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 21 কোটি ডোজ অলরেডি এনশিওর হয়ে গিয়েছে, এবং আমরা যদি মাস ভ্যাকসিনেশনে যেতে পারি এবং মাস্ক পরার থেকে যদি আমরা এনশিওর করতে পারি জনগণকে উদ্বুদ্ধ করে, তাহলে আমি অত্যন্ত অপটিমিস্টিক যে আমরা এই দুর্যোগ থেকে অত্যন্ত সফলভাবে আমরা উঠে আসতে পারবো। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের জনগণের সাথে নিয়ে আমি নিজে এই পুরা কোভিড সময় আমি গ্রামে গিয়েছি, শুধু লকডাউন এই সময়টুকু বাদ দিয়ে গ্রামের লোকের মধ্যে যে সচেতনতা আমি দেখেছি, এবং আজকাল কিন্তু ডিজিটালাইজেশন, বাংলাদেশ কিন্তু ডিজিটালাইজেশন যুগে অনেক আগে প্রবেশ করেছে, এবং গ্রামের লঞ্চ ঘাট, হাট বাজারে সন্ধ্যার পরে বিপুল লোকের সমাহার, এবং ওখানে আপনাদের এই যে কেবল টিভি নেটওয়ার্ক কিন্তু গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে। আমাদের কিন্তু ধারণা নাই, আমরা মনে করি যে গ্রাম আগের গ্রামেই পড়ে আছে। গ্রামের অর্থনৈতিক উন্নয়ন যে পর্যায়ে গিয়েছে, যদি আমরা নিজে প্রত্যক্ষ না করি আমাদের পক্ষে এটা বোঝা সম্ভব না। কিছুক্ষণ আগে ডক্টর তৌফিক জোয়ারদার আসলে যে কথাগুলো বলছিলেন, আপনি এখন যা বলছেন তার সঙ্গে কিছু কিছু আমরা আসলে তফাৎ দেখতে পাচ্ছি। যে তিনি বলছিলেন যে এখনো আসলে গ্রামের বা অনেক মানুষের মধ্যে এই স্বাস্থ্যবিধির বিষয়টি আসলে জানা বোঝা এবং প্রতিপালনের ক্ষেত্রে কিছু গ্যাপ রয়ে গেছে। আবার আপনি বলছেন যে এটি হয়তো বাস্তবে হয়তো আপনি ভিন্ন একটি পরিস্থিতি দেখেছেন। আর সাফল্যের কথা আপনি আসলে যেটি বলছেন, আমরা তো আসলে ভিন্ন মতো আসলে বিভিন্ন ক্ষেত্রে দেখছিলাম। না নওয়াজ ভাই, আমি নিজে গিয়েছি, এটা আমার প্রত্যক্ষ। আমি আমার গ্রামে গিয়ে আমি ওখানে ফ্রি রোগী দেখি, আমি নিজে আমি তো আমার প্রত্যক্ষ অভিজ্ঞতাকে বলছি। গ্রামের লোকরা কিন্তু সচেতন, কিন্তু তাদের মধ্যে সচেতনতার সাথে আমরা যদি যাই, আমরা আমাদের যারা লোকাল রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যারা মসজিদের ইমাম সাহেব আছেন, যারা লোকাল গ্রামের এলিট পর্যায়ে যারা আছেন, এই সকলকে মোবিলাইজ করে, এবং গ্রামের লোকের মধ্যে কিন্তু তারা কিন্তু কনসার্ন, তারা কোভিড এর নিউজের ব্যাপারে খবর তারা রাখছে, এবং আজকাল গ্রামের যুবকদের মধ্যে কিন্তু নিশ্চয়ই খবর রাখছে, কিন্তু আবার একই সঙ্গে মাস্ক পরার ক্ষেত্রে যে একটি বৃহত্তর যে পরিস্থিতি, সেখানে আমরা দেখছি যে অনেক মানুষ আসলে মাস্ক পরার ক্ষেত্রে উদাসীনও বটে। তার মানে জেনে বুঝেও আসলে জিনিসটি না মানার একটা প্রবণতা। হ্যাঁ, এটা আছে, আমি স্বীকার করি, কিন্তু শুধু গ্রামে না, শহরেও কিন্তু একটা কালচারাল ব্যাপার, শহরও আছে। এটা কিন্তু একটু আগে ইনায়া খান সাহেব যারা বললেন, এটা একটা হ্যাবিটে, হেলথ বিহেভিয়ার। আপনি জানেন যে জাপানে কিন্তু প্যান্ডেমিক হোক না হোক, জাপানে যে ভাইরাল ফ্লু হয় প্রতি বছর, ওরা কিন্তু মাস্ক পরে। তো জাপানরা কিন্তু মাস্ক পরতে অভ্যস্ত। মাস্কটা তো আমাদের জন্য একটা নতুন জিনিস, এবং এটাকে অভ্যস্ত হতে আমাদের সময় লাগবে। এবং তবে এটি আসলে আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ বটে। আমরা এই ব্যাপারটি আসলে গত 1.5 বছর ধরে ক্রমাগত আলোচনা করে যাচ্ছি, এবং নিশ্চয়ই আরো কয়েকদিন আমাদেরকে আলোচনা করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর রাজ। আমরা এই আলোচনাটি অব্যাহত রাখবো। আমাদের আলোচনার প্রায় অনেকখানি শেষ করে এনেছি, শেষ পর্যায়ে চলে এসেছি। তবে শেষ অংশে যাবার আগে একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। শাখের করাত, এটি আজকের বিষয় ছিল ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায়। শেষ করে আনছি আমাদের এই আলোচনা, একদম শেষ প্রান্তে আছি। ডক্টর তৌফিক জোয়ারদার, জনস্বাস্থ্যবিদ, আপনার কাছে যেতে চাই এই পর্যায়ে একদম 1 মিনিটের মধ্যে যদি আপনি একটা উপসংহারে যদি পৌঁছানোর চেষ্টা করেন। আমরা যে এটি নানামুখী সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছি 1.5 বছর ধরে, এবং এই সংকট যে আরও অনেক বছর দীর্ঘায়িত হবে না এমন কোনো সুনির্দিষ্ট সম্ভাবনা আমাদের সামনে আসলে নেই। তাহলে সেক্ষেত্রে আসলে সামনের দিনগুলোতে আমাদেরকে কি করা উচিত? আমরা দেখছি যে কঠোর বিধিনিষেধ আমরা খুব একটা কার্যকর হতে দেখছি না স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো। সেক্ষেত্রে বারবার একটা কথা আসলে অনেকেই বলছেন, আপনিও কয়েকবার বলেছেন, যে জনস্বাস্থ্যর এই বিষয়গুলোকে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা, যে বিষয়টিতে হয়তো আমাদের এক ধরনের ব্যর্থতা রয়েছে। আমরা কি এই বিষয়গুলোকে আরো কার্যকর উপায়ে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি আসলে কিভাবে খুঁজে পেতে পারি? আপনার মাথায় কোনো ভাবনা?
আমি কয়েকটা বিষয় বলতে চাই। একটা হচ্ছে যে নলেজ ইজ নট বিহেভিয়ার। নলেজকে বিহেভিয়ারে ট্রান্সলেট করার জন্য সুনির্দিষ্ট পদ্ধতি আছে। আমরা অনেক সময় মনে করি যে মানুষ তো জানে, মানুষ তো শুনছে, কাজেই মানুষের বিহেভিয়ার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটা সচরাচর হয় না। মাস্ক পরার ব্যাপারে এটা নিয়ে একটা গবেষণা হয়েছে, যেটা বাংলাদেশে গবেষণাটা হয়েছে এবং পৃথিবীর অনেক দেশে এই গবেষণাটি কিন্তু এখন ব্যবহার করা হয়েছে। নর্ম মডেল, এটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর এটাকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করেছেন, ডক্টর মুশফিক মুবারক। ওনারা বলেছেন যে মাস্ক আপনার বিনামূল্যে দিতে হবে। মানে নর্মের তার একটা সংক্ষিপ্ত রূপ তৈরি করেছেন যে নো কস্ট মাস্ক, অফার ইনফরমেশন, আর এ হচ্ছে রিইনফোর্সমেন্ট, আর হচ্ছে এম এ হচ্ছে মডেলিং। মডেলিং মানে হচ্ছে সমাজের যারা মডেল তাদেরকে দিয়ে বক্তব্যটা মানুষের কাছে পৌঁছানো। অর্থাৎ এখানেও কিন্তু কমিউনিটি এঙ্গেজমেন্টের কথাটি চলে আসছে। কাজেই আমাদের ওই ট্র্যাপে পড়লে চলবে না যে আমি জাস্ট জানিয়ে দিলাম মানুষ এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে, তা নয়। বরং মানুষকে যেন সেই বিহেভিয়ারটাকে সে অ্যাডপ্ট করতে পারে, সেটার জন্য একটা স্ট্র্যাটেজি থাকতে হবে এবং সেটার একটা বাস্তবায়ন থাকতে হবে। আর আরেকটা কথা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে এনফোর্সমেন্ট শব্দটি আমি ব্যবহার করেছি, আমার কাছে মনে হচ্ছে এটা মিস ইন্টারপ্রেট হওয়ার সুযোগ আছে। এনফোর্সমেন্ট বলতে কিন্তু লাঠৌষধি নয়। এনফোর্সমেন্ট বলতে আমি বলতে চেয়েছি যে যারা একটা সার্ভিস প্রোভাইড করবেন তাদের উপর এনফোর্সমেন্ট। সাধারণ মানুষকে লাঠিপেটা করে আসলে এনফোর্স করা যাবে না, বরং যারা একটা সার্ভিস প্রোভাইড করছে, একটা বিপণী বিধান চালাচ্ছে বা একটা পরিবহন চালাচ্ছে, তাদের উপরে এনফোর্সমেন্ট, যেন তারা যেই কথা দিয়ে তারা এই কাজগুলো করছেন, ব্যবসাটি চালাচ্ছেন, সেই কথাটি যেন তারা রাখতে বাধ্য হন, সেই এনফোর্সমেন্টটুকু আমাদের করতে হবে। তবে আমি আর অন্যান্য বক্তারা বলেছেন যে মানুষকে কখনোই জোর করে কিছু করানো যায় না, আমি এটার সাথে সম্পূর্ণভাবে একমত। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ ডক্টর জোয়ারদার। আমরা একদম শেষ লাইনটি শুনবার জন্য আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। 30 সেকেন্ডের জন্য আমরা যেতে চাই। ডক্টর মুস্তাক হোসেন, আপনাকে দিয়ে আজকে আলোচনা শেষ করব। শেষ লাইনটি আপনি কি যোগ করবেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, একটু কারিগরি সমস্যায়। আমি যেটা শেষ মুহূর্তে বলতে চাচ্ছি যে আপনি যে একটা যে মাস্ক মানুষ পড়ছে না, সেটা কার্যকরী করার জন্য আমরা কি করতে পারি। এক্ষেত্রে আমি অন্যান্য বক্তারা আপনারা একই কথা বলেছেন যে কমিউনিটি মোবিলাইজেশন, অর্থাৎ আমার সামনে যিনি আছেন, আমার এলাকার যিনি আমার মুরব্বী বা আমার নেতা, তার কাছ থেকে যদি আমি মাস্ক পরার বিষয়ে শুনতে পারি, তার কাছ থেকে যদি আমি স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জানতে পারি, তাহলে মানাটা অনেক সহজ হয়। কাজেই এটা একেবারে কমিউনিটি পর্যায়ে যারা কমিউনিটির নেতা আছেন, স্কুল শিক্ষক, মসজিদের ইমাম এবং যারা পাড়ার ছাত্রছাত্রী, তাদের মাধ্যমে অ্যাপ্রোচটা করতে হবে। আমরা শুধুমাত্র অনেক দূর থেকে বলছি, সেটা মানানো বেশ কষ্টকর। কাজেই স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে তাদের মাধ্যমেই করতে হবে। দেখুন, এই যে টিকাদান কর্মসূচি, একটা অভূতপূর্ব আগ্রহ আমরা দেখছি কিভাবে হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা তারা দায়িত্ব পেয়েছে, তারা তালিকা করেছে, তারা মানুষকে ঘরে ঘরে গিয়ে বুঝিয়েছে, তারা মাইকিং করেছে, তারা বৈঠক করেছে। কমিউনিটি লিডারদের একটা নিজস্ব পন্থা আছে যেভাবে তারা মানুষকে সপক্ষে আনতে পারে। আমার মনে হয় এই যে সফল যে টিকাদান কর্মসূচি, এই টিকাদান কেন্দ্রকে কাজে লাগিয়ে এখানে আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা এবং মানুষকে আরো বেশি পরীক্ষা করবার জন্য উদ্বুদ্ধ করা, এই কাজগুলো সবই কিন্তু আমরা এই টিকাদানের যে সফলতা, এই টিকাদানকে কেন্দ্র করে যদি আমরা করি, নিশ্চয়ই আমরা আগামীতে সফলতা আসবে। আর মাস্ক পরার বিষয়ে যে বলেছেন একজন নজরুল ইসলাম ভাই, অত্যন্ত সঠিক কথা। যেই পরিশ্রমটা করলে আমাদের দ্রুত নিঃশ্বাস প্রশ্বাস উঠে, যে একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক বা আপনি যখন দৌড়াবেন, তখন কিন্তু মাস্ক পরাটা প্রকারান্তরে নিষেধ করাই হয়। WHO যে নির্দেশনা আছে, বলা হচ্ছে যে যেই শারীরিক পরিশ্রম করবার সময় বা ব্যায়াম করার সময় আপনার দ্রুত নিঃশ্বাস প্রশ্বাস উঠবে, তখন যদি আপনি মাস্ক পরেন, তাহলে কিন্তু আপনার কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডটা আপনার শরীরের ভেতরে চলে যাবে। কাজে সেক্ষেত্রে আমাদের বরঞ্চ তবে খোলা জায়গায় সেটি করতে হবে। খোলা জায়গায় যদি আমরা ব্যায়াম করি বা আমাদের যারা রিক্সা চালান কিংবা ভ্যান চালান, তারা কিন্তু খোলা জায়গাতেই করেন। এই জন্য আমাদের কারিগরি পরামর্শক কমিটি এবারে কিন্তু যে বিধিনিষেধ চালুর সময় রিক্সা এবং ভ্যানকে তারা বিধিনিষেধের আওতায় রাখার জন্য বলেছে এবং সরকার তাই করেছে। এবার রিক্সা চালক এবং ভ্যান চালকরা তারা চালিয়েছেন এবং তারা যেহেতু খোলা জায়গায় যানবাহন ব্যবহার করেন, যারা যাত্রী, একই পরিবারের দুজন যাত্রী যদি থাকেন, তাহলে তাদের বিয়েটা কম, ঝুঁকিটা কম। আরেকটি কথা বলি, আমি শেষ করব, সময় প্রায় শেষ। গত বছর বিধিনিষেধ কিংবা গত দুইটা ঢেউয়ের সময় বিধিনিষেধ ভালোভাবে কার্যকরী হয়েছে, এবার হয়নি কেন? এটা সংক্ষেপে একটা উত্তর দেওয়া যায়। গত দুটো ঢেউ কিন্তু শহরাঞ্চলে প্রধানত সীমাবদ্ধ ছিল।
শহরাঞ্চলে যানবাহন বন্ধ করে, অফিস আদালত বন্ধ করে আপনি যেই সফলতা পেয়েছেন, এবারে কিন্তু বিস্তীর্ণ গ্রামাঞ্চলে অনেক বেশি এলাকা, অনেক বেশি মানুষ এবং জি। মানুষের মধ্যে অনেক অনেক ধরনের সে আমাদের পার্থক্য আছে, বৈচিত্র্য আছে, সেটাকে অ্যাড্রেস করে আমরা যদি এখনকার যে টিকাকে কেন্দ্র করে যে একটা জাগরণ এসছে, যে সফলতা এসছে, এটাকে যদি বিস্তৃত এলাকায় স্বাস্থ্যবিধি অনুসরণ করা, শনাক্ত রোগীদের ব্যবস্থাপনা করা এবং সবাইকে জি। টেস্ট করতে উৎসাহিত করা, এগুলো যদি আমরা করি, বিশেষ করে মাস্ক পরার বিষয়ে আমরা উৎসাহিত করতে পারি। যারা এই টিকা দিতে আসবে তারা মাস্ক পরবেন, তাদেরকে জি, জি। দরকার হলে মাস্ক আমরা সরবরাহ করব। তাহলে আমরা এই সবগুলো কাজই আমরা একসঙ্গে সফল হব, বিস্তীর্ণ গ্রামাঞ্চল সহ। নিশ্চয়ই আমরা আগামী যে আমরা এই সংক্রমণটা আমরা আশা করি কমে যাবে। যে আমরা আগস্টের আসলে শেষ ঠিক সেই আশাটি রাখতে চাই যে কমে যাবে এবং আমাদের যে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি, মাস্ক পরা, এই বিষয়গুলো আসলে কার্যকর হবে। আমরা আসলে এই আশাটি রাখতে চাই। অনেক ধন্যবাদ ডক্টর মুস্তাক হোসেন আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। একই সঙ্গে আমাদের সঙ্গে যে অতিথি যারা ছিলেন, সাবেক সচিব এনআই খান ছিলেন, জনস্বাস্থ্যবিদ ডক্টর তৌফিক জোয়ারদার ছিলেন, স্কয়ার হাসপাতালে এনআইসিউ প্রধান অধ্যাপক ডক্টর আফতাব ইউসুফ রাজ এবং টিভিএন 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। একই সঙ্গে ধন্যবাদ জানাই দর্শকদের যারা এতক্ষণ টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে আমাদের সঙ্গে ছিলেন, তাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা। শুভরাত্রি।